শোয়িং অ্যাপ পেজটা একবার রিফ্রেশ করে দেন, ভিডিওটা প্লে করে দেন, অডিও অফ। ওকে, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। লেটস ইমপ্রুভ এর তরফ থেকে তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য আমাদের যে রিস্টার্ট ব্যাচ, সেই রিস্টার্ট ব্যাচের ফার্স্ট ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড ইভিনিং সবাইকে, আশা করছি সবার পড়াশোনা খুব ভালোভাবে চলছে। আজকে সকালে অলরেডি তোমাদের প্রথম বায়োলজি ক্লাস হয়ে গেছে অ্যান্ড আজকে এখন আমি তোমাদের ফার্স্ট যে ফিজিক্স ক্লাস, সেই ফিজিক্স ক্লাস কিন্তু নিতে চলেছি। অ্যান্ড তোমাদের দেখো উচ্চ মাধ্যমিকের যে আমাদের সেমিস্টার 3 মানে ক্লাস 12 এর আমাদের যে সেমিস্টার 3 পরীক্ষা, তার যদি আমরা দেখি, তোমরা এইটুকু জিনিস একদম ক্লিয়ারলি মাথায় রেখে চলো যে তোমাদের কিন্তু সেমিস্টার 3 এর পরীক্ষার জন্য আর কতখানি সময় বাকি, আমাদের 1.5 মান্থ এইটুকু সময়ই কিন্তু বাকি রয়েছে। আজকে 15 তারিখ থেকে তোমাদের এই রিস্টার্ট ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে অ্যান্ড তোমাদের যে এই ব্যাচটার মধ্যে আমরা তোমাদের এই পুরো ক্লাস 12 এর সেমিস্টার 3 এর যে সিলেবাস অ্যান্ড তার সঙ্গে যে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস সমস্ত কিছু এই ব্যাচে আমরা তোমাদেরকে করাবো, যেমনটা আমরা তোমাদের বলেছি। তোমাদেরকে জাস্ট কি করতে হবে, তোমাদেরকে আজকে এই যে প্রথম ক্লাসে তোমরা এসছো, এরকম প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে রেগুলারলি আসতে হবে। ক্লাসে যেই পড়াগুলো দেওয়া হচ্ছে সেই পড়াগুলো তোমাদেরকে রেগুলারলি করতে হবে এবং যেই যেই বিষয়গুলো আমরা বলছি, যেভাবে বলছি, যেভাবে প্র্যাকটিস করতে বলছি, যেভাবে মক টেস্ট দিতে বলছি, সমস্ত কিছু রেগুলারলি ফলো করে যেতে হবে। অ্যান্ড যদি তোমরা এইভাবে করে গেলে দেখবে আলটিমেটলি গিয়ে এই 1.5 মাস পরে যখন তোমাদের পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় কিন্তু তোমরা খুব ভালো স্কোর করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের যে এই ক্লাস সেটা স্টার্ট করি। তোমরা যারা যারা ক্লাসে চলে এসছো সবাই একবার কমেন্ট সেকশনে বলো যে তোমাদের এই পুরো জিনিসটা, যে ক্লাসের অডিও ভিডিও কোয়ালিটি সমস্ত কিছু ঠিকঠাক আছে কি নেই। তোমরা সবাই একবার, আমি তোমাদের কমেন্ট দেখে নিচ্ছি কে কে ক্লাসে চলে এসছে। হ্যালো অর্ণব, হ্যালো রোহিত, হ্যালো তনুশ্রী, হ্যালো নাসরিন, হ্যালো অর্পিতা, হ্যালো স্নেহা। ওকে, অনেকজন ক্লাসে রয়েছে। চলো তাহলে এবার আমরা আমাদের আজকের যে পড়া সেই পড়াটা স্টার্ট করছি। ওকে, তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা মেইনলি যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার। তোমরা অলরেডি কালকের থেকেই তোমাদের রুটিনে এটা লাগানো ছিল, মানে আমাদের চ্যানেলের লাইভ সেকশন, সেই লাইভ সেকশনে এটা গতকাল থেকেই লাগানো ছিল, সেখানে তোমরা অলরেডি দেখেছো। তো তোমরা সবাই আই গেস একটু একটু হয়তো পড়েও এসছো এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো আমি আজকে তোমাদের যখন পুরোটা পড়াবো সেখানে কিন্তু তোমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে আরো একটা জিনিস বলে রাখি, আমাদের এই ব্যাচের মধ্যে আমরা তোমাদেরকে যে থিওরি পার্টটা, সেই থিওরি পার্টটা তো শর্টে পড়াবোই, কারণ আমরা যেটা তোমাদের বলেছি যে থিওরি পার্টটা আমরা কিছুটা শর্টে কমপ্লিট করিয়ে তারপর তোমাদের প্রচুর প্রচুর কোয়েশ্চেন করাবো। তো আজকের এই ক্লাসেও আমি তোমাদের এই চ্যাপ্টারের যে থিওরি পার্টটা রয়েছে সেটা তো শুরুর দিকে পড়াবো, কিন্তু তোমরা যদি ম্যাক্সিমাম বেনিফিট নিতে চাও, মানে এইভাবে যদি তোমরা করতে চাও, দেখো আজকে সকালে তোমাদের ক্লাস হয়েছিল কখন? সকালে 7:30 থেকে 9:30 অবধি ক্লাস হয়েছিল, তাই না? তারপরের যে টাইমটা, সেই তারপরের টাইমটা তো তোমাদের ফাঁকা ছিল। এখন বিকালবেলা আবার 5টা থেকে ক্লাস। তাহলে সেই ক্ষেত্রে এই মাঝখানের যে টাইমটা সেটা যদি তোমরা ইউটিলাইজ করতে চাও, তাহলে তোমরা কি করতে পারো বলো তো? এই মাঝখানের টাইমটা তাহলে সকালে বেলা তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড কুলম্বস ল চ্যাপ্টারের ক্লাস রয়েছে। তাহলে আমাদের ইউটিউবে যে ফিনিক্স ব্যাচ সেখানে তো পুরোটা পড়ানো রয়েছে। তোমাদের যদি কারোর এই জায়গাগুলো একটু ঘাটতি থেকে থাকে তাহলে তারা কি করতে পারো, সেই ফিনিক্স ব্যাচ থেকে জিনিসটা পড়ে আসলে তারপর আমি যখন ক্লাসে পড়াচ্ছি তখন তাহলে কি হবে, তোমাদের একদম ফাইনাল জিনিসটা রেডি হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আমাদের যে আজকের পড়া, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড কুলম্বস ল, এই চ্যাপ্টারের পড়া স্টার্ট করা যাক। তো সবার প্রথমে এখানে আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের চার্জ। তো আমরা চার্জ কত রকমের জানি। দেখো আমাদের যে চার্জ হয়, আমাদের যে ইলেকট্রিক চার্জ হয়, সেই চার্জ কত রকমের হয়? আমাদের চার্জ কত রকমের হয়? চার্জ আমাদের 2 রকমের হয়, তাই তো? কি কি? একটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কোথা থেকে আসছে? আমরা জানি পজিটিভ চার্জ মানে কি, পজিটিভ চার্জ মানে হচ্ছে আমাদের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন যদি কম থাকে তাহলে কি হয়, তাহলে আমাদের পজিটিভ চার্জ হয়। কারণ কোনো একটা অ্যাটম সেটা নিউট্রাল হয়, তার থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মানে একটা অ্যাটমের মধ্যে যদি নাম্বার অফ ইলেকট্রন কম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেটা পজিটিভ আয়ন বা পজিটিভ চার্জ হচ্ছে। অ্যান্ড আমাদের নেগেটিভ চার্জ কখন হচ্ছে, যদি আমাদের ইলেকট্রন সেটা যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ চার্জ আমরা পেয়ে থাকি। এবার তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যে পজিটিভ চার্জ পাচ্ছি আর নেগেটিভ চার্জ পাচ্ছি সেটা পুরোপুরি আমাদের এই ইলেকট্রনের ওপর বেস করে।
এবার ইলেকট্রনের উপর বেস করে আমরা যদি চার্জ পাই, এখানে আমরা একটা কনসেপ্ট মাথায় রাখবো। কি মাথায় রাখবো? আমরা মাথায় রাখবো হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই যে আধানের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ, এখানে কি বললো, কোনো একটা বস্তুর মধ্যে যে টোটাল আধান কিউ থাকবে, সেই কিউ কি হবে? সেই কিউ সবসময় ইলেকট্রনের যে আধান ই তার পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এই চার্জটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, কিন্তু এটা সবসময় কি হবে? এটা সবসময় ইলেকট্রনের যে আধান ই রয়েছে সেই ই এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। মানে এই ক্ষেত্রে যে ই রয়েছে সেই ই এর মান কত? ই হচ্ছে আমাদের ইলেকট্রনের আধান। ইলেকট্রনের চার্জ কত হয়? আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, এবং সেটার ভ্যালু কত হয়? সেটার ভ্যালু হয় হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ এত কুলম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। তাহলে যে কোনো তুমি বস্তু দেখো না কেন, তার মধ্যে যদি একটা আধান থাকে, সেই আধানটা সবসময় কি হবে? এই যে এই মানটা, এই মানটার পূর্ণ সংখ্যার গুণিতক হবে। তাহলে আমি যদি এখানে তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, আমি যদি তোমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে ধরো নাও আমাদের কাছে এখানে একটা বস্তু রয়েছে, ঠিক আছে, আমাদের কাছে এখানে একটা বস্তু রয়েছে এবং তার আধান কত বলে দিয়েছে? তার আধান বলে দিয়েছে কিউ, সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হচ্ছে 3.25 এত কুলম্ব। ওকে, আমাদের আধান কত বলেছে? 3.25 এত কুলম্ব। এটা কি পসিবল? এটা কি পসিবল? তোমরাই বলো তো, এটা কি পসিবল? এটা কি পসিবল? আমাদের কোনো একটা বস্তুর আধান 3.25 কুলম্ব হওয়া কি পসিবল? তোমরা বলো। আচ্ছা, কয়েকজন দেখি জানতে চাইছো যে স্যার রুটিনটা প্লিজ। আচ্ছা, তোমরা ক্লাসের রুটিন জানো না নাকি? দেখো, রুটিন কিন্তু আমরা অলরেডি আমাদের যে ওরিয়েন্টেশন সেশন ছিল না, সেখানে পোস্ট করে দিয়েছিলাম। তোমরা জানো না? ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আমরা একটা পিডিএফ বানিয়ে অ্যাপের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আমি ভেবেছি তোমরা সবাই হয়তো ওরিয়েন্টেশন সেশন দেখেছো এন্ড রুটিন সম্পর্কে জানো। যারা যারা রুটিন সম্পর্কে জানো না, আমরা আমাদের ইউটিউবেও একটা রুটিন ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো এন্ড তোমাদেরকে আমরা একটা পিডিএফ বানিয়েও দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, চলো তাহলে এখানে তোমরা আমাকে বলো, এই চার্জটা কি হওয়া পসিবল? এই চার্জটা কি হওয়া পসিবল? তনুশ্রী বলছে হওয়া পসিবল নয়, নাসরিন বলছে হওয়া পসিবল নয়, ওকে, অর্পিতা বলছে না হওয়া পসিবল নয়। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? ওকে, আচ্ছা, রোহিত বলছে স্যার ওরিয়েন্টেশনে দেখেছিলাম, ওরিয়েন্টেশনে আজকে বিকালে তো কেমিস্ট্রি ছিল। এই ইয়েস, এক্স্যাক্টলি রোহিত, যে মঙ্গলবার বিকাল করে তোমাদের কেমিস্ট্রি থাকবে। অ্যাকচুয়ালি আজকে শালিনী ম্যাম কলকাতায় প্রেজেন্ট নেই। তোমরা জানো যে আমাদের রিসেন্টলি লেটস ইমপ্রুভের মিট আপ হচ্ছিল, তো সেই ক্ষেত্রে শালিনী ম্যাম জলপাইগুড়ি এসেছিলেন। তো এই মুহূর্তে শালিনী ম্যাম কলকাতায় ট্রাভেল করছেন, বুঝলে না? তো সেই জন্য তোমাদের যাতে আজকের ক্লাসটা মিস না যায়, সেই জন্য তোমাদের পরীক্ষা সামনে এসছে এন্ড আমরা যেহেতু তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করানোর দায়িত্ব নিয়েছি, তো সেই জন্য তোমাদের কোনো কিছু যাতে মিস না যায়, তাই আমি তোমাদের ক্লাস নিচ্ছি। এন্ড এটা আমি গতকাল বলে দিয়েছিলাম, তুমি হয়তো মিস করে গেছো। গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে আমি ক্লাস নেব শালিনী ম্যামের বদলে। ওকে, তাহলে এই যে এই চার্জটা একদম ঠিক, প্রিয়াঙ্কা, অর্পিতা, অর্ণব, স্নেহা সবাই ঠিক বলছে, এই চার্জটা কিন্তু পসিবল নয়। এই চার্জটা কেন পসিবল নয়? তার কারণ দেখো, 3.25 সেটাকে কিন্তু তুমি 1.6 ইন্টু 10⁻⁹ দিয়ে ডিভাইড যদি করো, তোমার যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে এই আধানটা সেটা কিন্তু পসিবল নয়। তাহলে আধান কখন পসিবল হবে? যদি এটা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। তাহলে আশা করছি এতখানি সবার কাছে ক্লিয়ার। তাহলে এটা মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট যে এটা কি, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ফর্ম হতে দেখা যায়। নেক্সট এবার এটা আমরা কি নিয়ে কথা বলবো? নেক্সট এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেখো কি রয়েছে, আমাদের এক্ষেত্রে দুটো চার্জ যদি আমি নিই, আমাদের কাছে ধরে নাও এই একটা পজিটিভ চার্জ আছে। ওকে, আমাদের কাছে কি আছে? এই একটা পজিটিভ চার্জ আছে এন্ড এখানে আমি আরেকটা পজিটিভ চার্জ নিলাম, মানে কি দুটো আমি সেম টাইপের চার্জ নিয়েছি। বা কি করলাম, বা আমি একটা নেগেটিভ চার্জ নিলাম, আরেকটাও নেগেটিভ চার্জ নিলাম, দুটো সেম টাইপের চার্জ ধরো আমি নিয়েছি। এখানেও আমি দুটো সেম টাইপের চার্জ নিলাম, এখানেও আমি দুটো সেম টাইপের চার্জ নিলাম। তাহলে আমি যদি দুটো সেম টাইপের চার্জ নিই, তারা একে অপরকে কি করে? তারা একে অপরকে বিকর্ষণ করে বা রিপালশন করে। আমি যদি দুটো সেম টাইপের চার্জ নিই, যে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, তাহলে তারা কি করে? একে অপরকে বিকর্ষণ করে বা রিপালশন করে। কিন্তু আমি যদি এক কাজ করি, আমি যদি দুটো ডিফারেন্ট টাইপের চার্জ নিই, যে একটা চার্জ আমি কি নিলাম? একটা চার্জ আমি নিলাম পজিটিভ, আর একটা চার্জ আমি নিলাম হচ্ছে নেগেটিভ। তাহলে এই চার্জ দুটো কি করে? এই চার্জ দুটো এরা কিন্তু একটা আরেকটাকে কি করবে? এরা একটা আরেকটাকে
আকর্ষণ করবে বা অ্যাট্রাকশন করবে। তার মানে আমরা কি বুঝতে পারছি, অপোজিট টাইপের চার্জগুলো তারা রিপালশন, সরি, অপোজিট টাইপের চার্জগুলো তারা আমাদের অ্যাট্রাকশন করে, অ্যান্ড আমাদের সেম টাইপের যে চার্জগুলো তারা কি হয়, তারা একে অপরকে রিপালশন করে। সেম টাইপের চার্জ হলে রিপালশন, অপোজিট টাইপের চার্জ হলে অ্যাট্রাকশন। তাহলে এই যে আমাদের এই আকর্ষণ আর বিকর্ষণ হচ্ছে সেটা তো আমরা বুঝে গেলাম। তার মানে কি, একটা আধান আরেকটা আধানের উপর বল প্রয়োগ করছে। এবার বলটা কিরকম প্রয়োগ করছে সেটা তো আমরা আধানের টাইপ দেখে বুঝতে পারবো, কিন্তু সেই বলের মানটা কত সেটা কি করে বের করব? ঠিক আছে, সেই বলের মানটা কত সেটা আমরা কি করে বের করব? স্যার ক্লাসের আগে কি ইউটিউবের ক্লাসগুলো দেখে আসতে হবে? অর্পিতা, নেসেসারি নয় যে তোমাকে দেখেই আসতে হবে, কারণ দেখো আমি পুরোটাই পড়াচ্ছি, কিন্তু যদি তুমি দেখে আসতে পারো তাহলে তোমার জন্য সেটা বেশি হেল্পফুল হবে। তার কারণ কি বলতো, পরীক্ষা এখন কাছে চলে আসছে। আমরা দেখো এখন যদি আমরা তোমাদের অনেক বেশি ডিটেলে করাতে চাই ততখানি সময় তো নেই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমার পরীক্ষা 1.5 মাসের মধ্যে আমরা তোমাদের ভালো করে রিভিশন প্র্যাকটিস সমস্ত কিছু করিয়ে দেবো, কিন্তু যেহেতু তোমরা বাড়িতে অনেকখানি সময় পাচ্ছ, যেরকম ধরো সকালে ক্লাস হওয়ার পরে বিকালে আবার ক্লাস, মাঝখানের টাইমে অনেকটা পাচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমরা নিজেদের প্রিপারেশন হিসেবে তোমরা কিন্তু চাইলে ক্লাসগুলো দেখে আসতে পারো, ইউটিউবের ক্লাসগুলো। তাহলে যখন আমরা ফাইনাল পড়াবো না তখন তোমাদের একদম ফাইনাল প্রিপারেশনটা হয়ে যাবে। তো একদম এটা নয় যে কম্পালসারি দেখে আসতেই হবে, কিন্তু যদি দেখে আসো তুমি একটু বেশি হেল্প পাবে। বুঝতে পারলে? চল, তাহলে এটা আই গেস সবার কাছে ক্লিয়ার হলো যে তাহলে আমাদের বিপরীত টাইপের আধান থাকলে তারা আকর্ষণ করে এবং সেম টাইপের আধান থাকলে তারা কি করে, বিকর্ষণ করে। কিন্তু এই আকর্ষণ ও বিকর্ষণ হচ্ছে সেটা তো বুঝলাম, কিন্তু আকর্ষণ ও বিকর্ষণ বলের মানটা কত হবে সেটা এবার আমরা কি করে বের করব? সেটা এবার আমরা বের করব হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে। তাহলে কুলম্বের সূত্র দিয়ে আমরা কি করি? কুলম্বের সূত্র দিয়ে আমরা দুটো আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলটা যে হচ্ছে সেই বলের মানটা কত সেটা আমরা বের করি হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে। ওকে, তাহলে কুলম্বের সূত্র দিয়ে আমরা কি করব? কুলম্বের সূত্রে বললো, ধরো আমাদের কাছে এখানে একটা আধান আছে, সেই আধানটা কত Q1, এখানে আরেকটা আধান আছে, সেই আধানটা কত Q2। এবার এই যে দুটো আধান তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। এবার এই আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব ধরো আমি বলছি r, তাহলে কুলম্বের সূত্রে কি বললো, এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেই ফোর্স F সেটা কি হবে, আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক, এবং আধান দুটোর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্রে কি বললো, এই দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা এই আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক, এবং আধান দুটোর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি কি পেয়ে যাব? তাহলে আমি পেয়ে যাব F ভ্যারিসাস Q1 Q2 বাই R স্কোয়ার। তাহলে এটা আমরা একটা ভ্যারিসাস জিনিস পাচ্ছি, কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হলে তো কনস্ট্যান্ট লাগবে, মানে আমাদের সমান সমান লাগবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, F ইকুয়াল টু K Q1 Q2 বাই R স্কোয়ার। ওকে, F ইকুয়াল টু K Q1 Q2 বাই R স্কোয়ার। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবার এখানে যে এই কেটা কি, কে একটা কনস্ট্যান্ট। ওকে, কে কি, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টটার মান কিসের কিসের উপর নির্ভর করে, খুব ইম্পর্টেন্ট। এই কনস্ট্যান্টটার মান 1 নম্বর কিসের উপর নির্ভর করে, 1 নম্বর এটা নির্ভর করে হচ্ছে যে তুমি কোন ইউনিট সিস্টেম ইউজ করছো। তুমি কোন ইউনিট সিস্টেম ইউজ করছো? স্যার ইউনিট সিস্টেম মানে কি, তুমি এসআই পদ্ধতি ব্যবহার করছো না সিজিএস পদ্ধতি ব্যবহার করছো তার উপর নির্ভর করে। আর 2 নাম্বার এটা কিসের উপর নির্ভর করে, 2 নাম্বার এটা ডিপেন্ড করে হচ্ছে মিডিয়াম বা মাধ্যমের ওপর। মিডিয়াম বা মাধ্যমের ওপর। স্যার কোন মাধ্যম? এই যে দুটো আধান রয়েছে তারা কোন মাধ্যমে রয়েছে, তারা কি বায়ু মাধ্যমে রয়েছে নাকি শূন্য মাধ্যমে রয়েছে নাকি জল মাধ্যমে রয়েছে নাকি তেল মাধ্যমে রয়েছে? এই মাধ্যমের ওপর আমাদের এই কি হচ্ছে, কে যে ধ্রুবকটা সেই ধ্রুবকটার মান নির্ভর করছে। বলো এতখানি সবার কাছে ক্লিয়ার? এতখানি কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জলদি সে বলো সবাই, এতখানি বুঝতে পেরেছে সবাই? এতখানি ক্লিয়ার? এবার এতখানি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, এতখানি যদি তোমরা বুঝতে পারো, তাহলে এবার এই যে এই কে ধ্রুবকটা, এই কে ধ্রুবকটার মান কত হয়? দেখো আমরা যদি এক্ষেত্রে বলি যে সিজিএস পদ্ধতিতে, আমরা যদি সিজিএস পদ্ধতিতে দেখি, সিজিএস পদ্ধতিতে এই যে কে ধ্রুবকটা হয়, দেখো আমি কি করছি, আমি সিজিএস প্রসেস নিচ্ছি
অ্যান্ড আমি কিসের জন্য বলছি বলতো, দেখো দুটো জিনিসের উপর নির্ভর করে, মাধ্যমের ওপর আর হচ্ছে এককের ওপর। তো আমি একক নিলাম সিজিএস, অ্যান্ড মাধ্যম আমি কোন মাধ্যম নিচ্ছি, শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম এবং সিজিএস পদ্ধতিতে এই কে এর মান কত হয়, কে এর মান হয়ে যায় হচ্ছে 1। কোন মাধ্যম বলছি, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম একই। ওকে, কে এর মান কত হয়ে যায়, কে এর মান হয়ে যায় হচ্ছে 1। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে আমি যদি এসআই প্রসেসে লিখি, এসআই প্রসেসে এই ক্ষেত্রে আমাদের কে এর ভ্যালু কত হয়, এসআই প্রসেসে আমাদের যে কে এর ভ্যালু আসে, সেই এসআই প্রসেসে যে কে আসে, কে কত আসে, সেটা আসে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। কে কত আসে, সেটা আসে হচ্ছে আমাদের 1/4 পাই এপসাইলন নট। এবার তোমাদের মাথায় আসবে স্যার এই যে এপসাইলন নট, এই এপসাইলন নট জিনিসটা আবার কি। এপসাইলন নট কি, এপসাইলন নট হচ্ছে 4 পাই এপসাইলন নট। এপসাইলন নট কি, এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এবার স্যার পারমিটিভিটি মানে কি, দেখো একটু পরে গিয়ে আমরা তড়িৎ ফ্লাক্স সম্পর্কে পড়বো। তো কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত সহজে যেতে পারছে, সেটাই বোঝায় হচ্ছে এই পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। তাহলে এই ক্ষেত্রে এপসাইলন নটটা কি, এপসাইলন নটটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার তাহলে এখানে এই যে এই এপসাইলন নট, এই এপসাইলন নটের মানটা আমাদের জানতে হবে। এপসাইলন নটের মান কত হয়, এপসাইলন নটের মান হয় হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। ওকে, তাহলে আমি যদি এখানে এপসাইলন নটের মানটা বসিয়ে দিই, তাহলে এসআই পদ্ধতিতে আমি কে এর মানটাও পেয়ে যাব। তাহলে তোমরা আমাকে বলো এসআই পদ্ধতিতে কে এর মানটা কত হয়, 9 × 10⁻, কত হয়, 9 × 10⁻, কত হয়। স্যার পিডিএফ কিভাবে পাবো, রিজু যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আজকে যেই ক্লাসগুলো হচ্ছে, আজকে রাতের মধ্যে সেই ক্লাসগুলোর পাশে দেখবে তোমরা পিডিএফ পিডিএফ বলে চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, চলো তোমরা আমাকে বলো 9 × 10⁻, কত হবে, 9 × 10⁻, কত হবে। চলো 9 × 10⁻, কত হবে বলো। 9 × 10⁻⁹, তাই তো। আচ্ছা, এবার স্যার এগুলোর তো আপনি ইউনিট লিখছেন না, ইউনিট কি করে বের করব। দেখো ইউনিট বের করার জন্য খুব সিম্পল, যে আমরা কিভাবে মনে করব, ইউনিটটা মুখস্থ রাখার প্রয়োজন নেই। এই দুটোর ইউনিটের মধ্যে কি হবে বলতো, এটার ইউনিট যা হবে এটার ইউনিট ঠিক তার উল্টো হবে। স্যার ইউনিটটা কি করে পাবো, দেখো যে আমাদের এফ, সেটা সমান সমান কত, কে ইন্টু Q1 Q2/r²। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এফ এর ইউনিট নিউটন, এফ এর ইউনিট নিউটন, কেটা কে এর মতো থাকলো, দুটো আধানের ইউনিট মিলে কি হবে, কুলম্বের স্কোয়ার, এটা মিটারের স্কোয়ার। তাহলে আমি যদি কে এর ইউনিট লিখতে চাই, কে এর ইউনিট কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তার কারণ দেখো কে এর ইউনিট বের করবে তুমি, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কে এর ইউনিট। তাহলে তুমি যদি এপসাইলন নটের ইউনিট বের করতে চাও, কে এর ঠিক উল্টো, তার মানে কি হয়ে যাবে, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কে এর ভ্যালু এসআই পদ্ধতিতে এন্ড সিজিএস পদ্ধতিতে। তাহলে আশা করছি এতখানি সবার কাছে ক্লিয়ার। এবার এতখানি যদি সবার কাছে ক্লিয়ার থাকে, নেক্সট এবার আমরা কি নিয়ে কথা বলবো, নেক্সট এবার আমরা কথা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড নিয়ে। নেক্সট এবার আমরা কি নিয়ে কথা বলবো, নেক্সট এবার আমরা কথা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড নিয়ে। এবার এই যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, এই জিনিসটা কি হয়, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এই জিনিসটা কি হয়। দেখো ধরে নাও আমাদের কাছে এখানে একটা আধান রয়েছে কিউ। ওকে, এবার আমি যদি এর কাছাকাছি কোনো একটা বিন্দুতে আরেকটা স্মল কিউ আধান আনি, আমি কি জানি এই ক্যাপিটাল কিউ আধানটা স্মল কিউ আধানের উপর একটা ফোর্স দেবে। কিন্তু আমি যদি এই স্মল কিউটা, আমি যদি এটা কি হলো, আমি যদি এই যে স্মল কিউটা রয়েছে, আচ্ছা যাই হোক, তো আমাদের যে এই স্মল কিউটা রয়েছে, এটাকে যদি আমি এক কাজ করি, এটাকে যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি, তো এবার এই স্মল কিউটাকে ধরো আমি এই ক্যাপিটাল কিউ থেকে দূরে নিয়ে যাচ্ছি, এই স্মল কিউটাকে আমি ক্যাপিটাল কিউ থেকে দূরে নিয়ে যাচ্ছি।
তাহলে একটা সময় পর কি দেখা যাবে যে এর উপর আর কোনো বল প্রযুক্ত হচ্ছে না এই ক্যাপিটাল কিউ এর জন্য। তার মানে আমি যদি একটা চার্জ রাখি, ধরে নাও এই জলের বোতলটা যদি একটা চার্জ হয়, এর চারপাশে কিছু একটা রিজিয়ন থাকবে, এর চারপাশে কিছু একটা অঞ্চল থাকবে যেখানে আমরা এই চার্জটার জন্য কি করতে পারবো, একটা এফেক্ট দেখতে পারবো। তাহলে সেই যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আমরা কি বলি, সেই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে ওর ইলেকট্রিক ফিল্ড। ওকে, সেই অঞ্চলটাকে আমরা কি বলি, সেই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে ওর ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড কি সেটা তো আমরা বুঝলাম, কিন্তু আমরা যখন এক্ষেত্রে পড়বো তখন আমাদের কি লাগবে বলো তো? তখন আমরা একটা জিনিস বের করব। কি বের করব আমরা? আমরা বের করব হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কিন্তু পরীক্ষায় তোমাদেরকে বলবে যে তড়িৎ ক্ষেত্র বের করো বা ইলেকট্রিক ফিল্ড বের করো। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড মানে কি? ওরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কথাই বলছে, এইটুকু মাথায় রাখবে যে ওরা তড়িৎ ক্ষেত্র বের করতে বলছে মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কথাই বলছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হয়? যে আমাদের ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই দিয়ে বোঝাই, যে একক আধানের ওপর, একক ধনাত্মক আধানের ওপর কতখানি তড়িৎ বল কাজ করছে সেটাকেই আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আমাদের কোনো একটা আধান, ধরে নাও আমাদের কাছে এই কিউ একটা আধান আছে, এই কিউ আধানটা ধরে নাও এখানে আমি একটা +1 চার্জ রেখেছি, এর ওপর কতখানি ফোর্স দিচ্ছে, সেটা অ্যাট্রাকশন ফোর্সও হতে পারে, আমাদের রিপালশন ফোর্সও হতে পারে, কিন্তু কতখানি ফোর্স দিচ্ছে সেই ফোর্সটাকে আমরা কি বলি, বলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এটাকে আমরা কি করে বের করব? ধরো নাও এক্ষেত্রে ক্যাপিটাল কিউ সে স্মল কিউ এর ওপর এফ ফোর্স দিচ্ছে, তাহলে আমাদের একক আধানের উপর কতখানি ফোর্স দিবে? এফ বাই কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সেটা সমান সমান কত হয়ে যাবে? সেটা সমান সমান হয়ে যাবে এফ বাই কিউ। ওকে, ইলেকট্রিক ফিল্ড ই সমান সমান কত হয়ে যাবে? এফ বাই কিউ। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আশা করছি সবাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হয় সেটা বুঝতে পারলে। এবার এতখানি যদি তোমরা বুঝো, দেখো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তো আমরা বুঝলাম, তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ইউনিট কি হবে? জলদি সে বলে ফেলো সবাই। দেখো ইউনিট গুলো কিন্তু জানা প্রয়োজন, তার কারণ কি বলতো? ইউনিট অনেক সময় এমসিকিউ কোশ্চেনে জিজ্ঞেস করে। আর বাই দ্য ওয়ে আজকের এই ক্লাসে আমরা শুরুতে কিছুক্ষণ থিওরি পড়বো, তারপর কিন্তু তোমাদের জন্য বেশ অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, তো সবাই কিন্তু পুরো ক্লাসটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে, ঠিক আছে? চলো জলদি সে বলো, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হবে? হোয়াট উইল বি দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড? তড়িৎ ক্ষেত্রের আমাদের একক কি হবে? আচ্ছা তোমরা ম্যাক্সিমাম জন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু আশা করছি এইটুকু ইংরেজিতে কারোর সমস্যা হচ্ছে না আমি ইলেকট্রিক ফিল্ড লিখছি বা তড়িৎ ক্ষেত্র লিখছি। কারোর যদি সমস্যা হয় বলবে, ওকে? চলো চলো চলো, ইউনিট কি হবে ইলেকট্রিক ফিল্ডের? আমাদের তড়িৎ ক্ষেত্রের একক কি? তড়িৎ ক্ষেত্রের একক কি হয়ে যাবে? তড়িৎ ক্ষেত্রের একক হয়ে যাবে আমাদের নিউটন পার কুলম্ব, তাই তো? কারণ ফোর্সের ইউনিট নিউটন, আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম্ব। এবার এই ক্ষেত্রে এই যে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে শিখলাম, একটা ইলেকট্রিক ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে? মাথায় রাখবে ইলেকট্রিক ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করব ইলেকট্রিক ফিল্ড লাইনস দিয়ে। আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট বা প্রকাশ করে থাকবো। তাহলে আমাদের তড়িৎ বলরেখার সাহায্যে আমরা কি করছি? আমাদের তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করছি। এবার তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এক কাজ করি, তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করতে চাই কিসের সাহায্যে? আমরা তড়িৎ বলরেখার সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে তড়িৎ বলরেখা জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। তো খুব ভালো করে সবাই মাথায় ঢুকিয়ে নাও, তড়িৎ বলরেখা কি সেটা হচ্ছে আমাদের একটা ইমাজিনারি লাইন। এই কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নাও যে আমাদের তড়িৎ বলরেখা কি, এগুলো হচ্ছে কিছু কাল্পনিক রেখা। অ্যাকচুয়ালিতে এরকম কোনো রেখা থাকে না। তুমি যদি খুঁজতে যাও যে স্যার তড়িৎ বলরেখাটা কোথায়, পাবে না, তার কারণ অ্যাকচুয়ালিতে থাকেই না। বুঝতে পারেন এটা কি? এটা হচ্ছে কিছু ইমাজিনারি বা কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখাগুলোর সাহায্যে আমরা কি করি? তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করে থাকি বা তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে থাকি। এবার আমাদের যে এই ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডকে প্রকাশ করার জন্য আমরা যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ইউজ করছি, মাথায় রাখবে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো তারা কি হয়? পজিটিভ চার্জ থেকে উৎপন্ন হয়।
আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো তারা কি, তারা পজিটিভ চার্জ থেকে উৎপন্ন হবে এবং তারা তাহলে কোথায় গিয়ে শেষ হবে, তারা তাহলে শেষ হচ্ছে হলো আমাদের এই নেগেটিভ চার্জের মধ্যে। আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি হবে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পজিটিভ চার্জে স্টার্ট হবে অ্যান্ড নেগেটিভ চার্জে গিয়ে শেষ হবে। নেক্সট কি প্রপার্টি আমাদের মাথায় রাখতে হবে, নেক্সট আমাদের যে প্রপার্টিটা মাথায় রাখতে হবে, ধরে নাও আমাদের কাছে এটা কোনো একটা তড়িৎ বলরেখা রয়েছে। এটা কি, এটা হচ্ছে একটা তড়িৎ বলরেখা। আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড লাইন। এই ইলেকট্রিক ফিল্ড লাইনটার তুমি যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করো, সেই স্পর্শকটা কি দেবে, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিকটাকে প্রকাশ করবে। তুমি যদি তড়িৎ বলরেখার কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, সেই স্পর্শকটা কি করবে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিকটাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিকটাকে রিপ্রেজেন্ট করবে। নেক্সট আরেকটা প্রপার্টি সম্পর্কে তোমাদের পড়তে হবে, সেটা কি, আরেকটা প্রপার্টি যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে ধরে নাও আমাদের এই একটা ইলেকট্রিক ফিল্ড লাইন আছে, এই আরেকটা ইলেকট্রিক ফিল্ড লাইন আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন 1 আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন 2। দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন তারা একে অপরকে এই যে এখানে ছেদ করেছে সেটা কোনোদিনও করবে না। দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। কেন স্যার, কেন ছেদ করবে না? দেখো, যদি ছেদ করে তাহলে এখানে একটা আমাদের স্পর্শক পাওয়া যাবে, এইদিকে একটা স্পর্শক পাওয়া যাবে। একটা বিন্দুতে তুমি দুটো ফিল্ড লাইন আছে, দুজনের দুটো স্পর্শক এঁকে দেবে, তার মানে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কটা দিক হবে? দেখো, তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি একক আধানের উপর বল। তার মানে কি, বল যদি হয় তার মানে এটা একটা ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি। তার মানে এই একটা বিন্দুতে একটা ভেক্টরের কি দুটো দিক থাকতে পারে? একটাই বিন্দু, সেই একটা বিন্দুতে একটা ভেক্টরের কি দুটো দিক থাকতে পারে না। তার মানে দুটো তড়িৎ বলরেখা তারা পরস্পরকে ছেদ করা এটা সম্ভব নয়। ওকে, বলো ক্লিয়ার সবার কাছে? ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ফিল্ড লাইন অবধি সবার ক্লিয়ার আছে গাইজ? এতখানি সবার ক্লিয়ার? ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ফিল্ড লাইনস সবার ক্লিয়ার? বলো বলো বলো। তড়িৎ বলরেখা এবং তড়িৎ ক্ষেত্র সবার কাছে ক্লিয়ার? চলো, এতখানি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, নেক্সট এবার যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান কত হয়। আমাদের একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান কত হয়। কিন্তু সেটাতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস জাস্ট ডিসকাস করতে চাই, যে আমাদের ধরো এরকম কতগুলো কি দেওয়া আছে, আমাদের এরকম কতগুলো তড়িৎ বলরেখা দেওয়া রয়েছে। আমাদের এই একটা তড়িৎ বলরেখা, এই একটা তড়িৎ বলরেখা, ये लाल क्यों हो गया, এরকম কতগুলো তড়িৎ বলরেখা দেওয়া রয়েছে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের যে তড়িৎ বলরেখাগুলো তারা কি, তারা কিন্তু পরস্পর থেকে সমদূরবর্তী এবং এরা একটা সমান্তরাল ভাবে রয়েছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই তড়িৎ বলরেখাগুলো তারা যেই তড়িৎ ক্ষেত্রটাকে রিপ্রেজেন্ট করছে সেটা কিরকম, সেটা একটা ইউনিফর্ম বা সুষম তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদের যদি কতগুলো সমদূরবর্তী এবং সমান্তরাল তড়িৎ বলরেখা থাকে, তারা কি করে, তারা একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে বহিঃপ্রকাশ করে, তারা একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করে। এবং এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো আমাদের একটা আধান রয়েছে, কত আধান রয়েছে হচ্ছে কিউ। এবং এই যে কিউ, তাহলে কিউ কি, কিউ যদি একটা আধান থাকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে সেই আধানটার উপর একটা বল প্রযুক্ত হবে। এই ক্ষেত্রে প্রযুক্ত বল এফ, দেখো ফোর্স কি, একটা ভেক্টর রাশি হবে, তাহলে সেটা সমান সমান কত হয়ে যাবে, সেটা সমান সমান হয়ে যাবে কিউ ইন্টু ই। কেন স্যার কিউ ইন্টু ই কেন হলো? তার কারণ দেখো আমাদের ই কি, ই হচ্ছে একক আধানের উপর বল হচ্ছে ই, তাহলে কিউ আধানের উপর বল কত হবে, কিউ ই। এবার দিকটা কি করে আসছে, দিকটা আসছে এই ভেক্টরটা দেখে। দেখো কিউ যদি পজিটিভ হয় তাহলে এফ সমান সমান কিউ ই হচ্ছে, তার মানে যেই দিকে ই এর দিক সেই দিকেই ফোর্স কাজ করবে। কিন্তু কিউটা যদি নেগেটিভ হতো, এটা যদি পজিটিভ হয় তাহলে ফোর্সটা এইদিকেই কাজ করছে। কিন্তু যদি আমি এক্ষেত্রে মাইনাস কিউ নিতাম তাহলে কি, ফোর্সটা হয়ে যেত উল্টো দিকে। তাহলে ফোর্সটা হয়ে যেত কোন দিকে, ফোর্সটা হয়ে যেত হচ্ছে আমাদের উল্টো দিকে। ওকে, তাহলে ফোর্সটা কোথায় হয়ে যেত, ফোর্সটা হয়ে যেত উল্টো দিকে। তো মাথায় রাখবে একটা আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে তাহলে একটা আধানের ওপর কত কি ফোর্স কাজ করছে সেটা এখানে আমরা বুঝতে পারলাম। এবার এটা বুঝে গেলে চলো আমি তোমাদের যেটার কথা বলছিলাম, যে আমাদের একটা বিন্দু আধানের ওপর তড়িৎ, মানে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কত হয় সেটা আমরা বুঝি।
তো এই ক্ষেত্রে আমরা কি বুঝবো, আমাদের একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে। তো ধরো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে এই একটা বিন্দু আধান রয়েছে, কিউ একটা চার্জ রয়েছে, এর থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্ট রয়েছে, ধরো এক্স একটা পয়েন্ট রয়েছে, সেই এক্স পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্রের মান বের করতে চাই। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান কত হয়, মাথায় রাখো যে আমাদের ই অফ এক্স সেটা কত হয়, সেটা হয় হচ্ছে আমাদের 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের এই এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে এটা আমরা কি পেয়ে যাচ্ছি, এটা আমরা পেয়ে যাচ্ছি একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে। তাহলে এতখানি যদি তোমরা বুঝে যাও না, চলো আমরা কয়েকটা কোয়েশ্চেন করে আসি, তারপর আমরা আবার এসে কি করব, আবার কিছু থিওরি পড়বো। চলো আমরা কিছু কোয়েশ্চেন করে আসি, তারপর আমরা এসে আবার থিওরি পড়বো। ওকে, এই কোয়েশ্চেনটা করো। বলছে দুটি আধান প্লাস কিউ ও মাইনাস কিউ এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি ক্যাপিটাল কিউ আধানকে স্থাপন করা হলো। তাহলে আমাদের কি আছে, এই ধরনের একটা আধান আছে, এটা হচ্ছে আমাদের প্লাস কিউ, এই আমাদের এটা হচ্ছে সংযোগকারী সরলরেখা, এখানে আরেকটা আধান আছে সেটা হচ্ছে মাইনাস কিউ। এদের ঠিক মধ্যবিন্দুতে আমি কি করলাম, একটা ক্যাপিটাল কিউ আধানকে রেখেছি। এবার বলছে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ আধানটি হয়, সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ আধানটি হয়। তাহলে আমাদের এই পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকতে হলে এই কিউ আধানের মান কত হতে হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। চলো করো। ওকে, কি জিজ্ঞেস করছো? তনুশ্রী বলছে স্যার আগের এফ ইকুয়াল টু কিউই ফোর্স একবার বলে দিন। আচ্ছা তনুশ্রী, দেখো তোমরা বাকিরা সবাই সলভ করো, আমি তনুশ্রীকে একটু বলে দিই। ধরো তনুশ্রী এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রটার মান হচ্ছে ই। এবার এখানে যদি তুমি একটা আধান কিউ রাখো, সেই কিউ আধানের ওপর ফোর্স কত হবে সেটা হবে হচ্ছে কিউই। এটা হয়ে গেল ফোর্সের মানটা। কিন্তু তুমি কি চাও, ফোর্সের তো অনেক সময় ডিরেকশনও চাও, তাহলে এই ফোর্সের ডিরেকশন বের করে তুমি ভেক্টর ইউজ করো। এবার আধানটা যদি পজিটিভ হয় তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের দিক যেই দিকে হবে সেই দিকেই হবে ফোর্সের দিক। কিন্তু যদি আধানটা নেগেটিভ হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক যেই দিকে, ফোর্সের দিকটা তার উল্টো দিকে হবে। ওকে, বুঝলে? তনুশ্রী বোঝা গেল? চলো এই প্রশ্নটার উত্তর করো সবাই। আমাদের দুটো আধান দিয়েছে প্লাস কিউ মাইনাস কিউ, আর এই মাঝখানে একটা আধান আছে হচ্ছে ক্যাপিটাল কিউ। তো বলেছে এই পুরো সংস্থাটা যাতে সাম্যাবস্থায় থাকে। তাহলে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকা মানে কি, দেখো ভালো করে বোঝো, পুরো সংস্থা সাম্যাবস্থায় থাকা আর কোনো একটা আধান সাম্যাবস্থায় থাকা সেটা কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, তোমাকে অনেক সময় বলতে পারে একটা কোনো আধান দিল, বললো এই আধানটা সাম্যাবস্থায় আছে, আবার কোনো সময় কি বললো, কোনো সময় বললো পুরো সংস্থাটাই সাম্যাবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা আলাদা হিসাব হবে, কিন্তু বেসিক কনসেপ্টটা একই। বেসিক কনসেপ্টটা কি, যে আমাদের সাম্যাবস্থায় থাকা মানে কি, যে সাম্যাবস্থায় থাকা মানে সেই জিনিসটার ওপর নেট ফোর্সটা জিরো হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি কোনো একটা আধানের কথা বলতো, আমি কি শুধুমাত্র সেই আধানটার উপর নেট ফোর্সটাকে জিরো করতাম। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে যে আমাদের সংস্থাটাই সাম্যাবস্থায়। তার মানে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, তার মানে এক্ষেত্রে আমাদেরকে এই প্রত্যেকটা আধানের উপর যে ফোর্স হবে সেটা জিরো করতে হবে। তাহলে আমরা দেখি কিছুটা করে নিয়ে আমরা সলভ করতে পারি কি পারি না। এই ক্যাপিটাল কিউ সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাদের এখানে ভাবতে হচ্ছে না, কারণ ওরা অপশনে সবগুলোই নেগেটিভ দিয়েছে। তার মানে এইটুকু তো আমরা বুঝতে পারছি যে ক্যাপিটাল কিউ এর যে মানটা হবে সেটা কি হবে, সেটা নেগেটিভ আসবে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি এর উপর ফোর্স কে কে দেবে। দেখো এর উপর এই যে স্মল কিউ, এ একটা ফোর্স দেবে। এই ফোর্সটা কোন দিকে দেবে, এটার কি আমি জানি, এটা কিরকম সেটা কি আমি জানি, এটা কিরকম সেটা আমি জানি না, আর আমি কোনো কিছু অ্যাজিউমও করছি না। ধরো আমি এটা কি করলাম, এটা আমি কোনো কিছু অ্যাজিউমও করছি না, আমি জাস্ট এইটুকু জানি, কি জানি, যে আমাদের এই এই আধানটা এর ওপর যদি ফোর্স দেয় F1 অ্যান্ড এই আধানটা এর ওপর ফোর্স যদি F2 দেয়,
এই দুটো ফোর্সের মান তারা কি হতে হবে, তারা মান দুটো সমান হতে হবে এবং দিক দুটো একটা যদি এই দিকে হয় আরেকটা এই দিকে হতে হবে, এইটুকু আমরা জানি, এইটুকু সবার কাছে ক্লিয়ার, তাই তো? ওকে স্যার রেকর্ডেড ফর্মে কি আমরা 2x এ দেখতে পারবো? ইয়েস, রেকর্ডেডে তুমি 2x 2.5x সবেতেই দেখতে পারবে। ওকে দেখো দেখো দেখো, যে আমরা এইটুকু জানি যে এই ফোর্স দুটোর মানটা সমান হতে হবে এবং এদের ডিরেকশন গুলো উল্টো হতে হবে, তাহলেই তো নেট ফোর্স 0 হবে, তাই না? তাহলে আমি ফোর্স গুলোর মান বের করে সমান লিখে দিই। ফোর্স গুলোর মান কি করে বের করবো? দেখো একদম মধ্যবিন্দুতে রেখেছি, তাহলে এটা যদি আর ডিস্টেন্স হয় এটাও আর ডিস্টেন্স হবে, তাহলে এই দুটোর মধ্যে ফোর্স কত? এই দুটোর মধ্যে ফোর্স হবে হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ। আর এই দুটোর মধ্যে ফোর্স কত হবে? কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু কেটা কি, কে হচ্ছে ওই ধ্রুবকটা। দেখো তুমি যদি এই সমীকরণটা লেখো, এই সমীকরণ লিখে তুমি কি কিছু সমাধান করতে পারবে? এই সমীকরণটা লিখলে দুই পাশ তো সেমই হয়ে গেল, কেটে যাবে তো, তাই না? এই সমীকরণটা লিখলে তো দুই পাশ সেম হয়ে গেল, সব কেটে যাবে, তাহলে এই সমীকরণটা থেকে কিন্তু তুমি বের করতে পারছো না। এর ওপর যে ফোর্সটা আছে ক্যাপিটাল কিউ এর ওপর ফোর্স, সেটার থেকে তুমি আনসার বের করতে পারছো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এক্ষেত্রে দুটো ইকুয়েশন একই আসবে, দুটো রাশিতে একই আসবে, তাহলে তুমি এই সমীকরণ থেকে কিভাবে সমাধান করবে? কিন্তু আমরা যে কনসেপ্টটা শিখলাম সেই কনসেপ্টটা কাজের, তাই না? যে আমরা এইটুকু জানি যে আমাদের ফোর্সটা 0 হবে এন্ড সেই ফোর্সটা অপোজিট দিকে হবে। তাহলে আমরা এক কাজ করি, আমাদের কি বলেছে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে, তার মানে এই আধানটাও তো সাম্যাবস্থায় থাকবে, তাহলে এর উপর ফোর্স বের করি। কার কার জন্য বের করব? এই ক্যাপিটাল কিউ এর জন্য বের করছি এন্ড স্মল কিউ এর জন্য বের করছি। ক্যাপিটাল কিউ এর জন্য ফোর্স কত হবে? দেখো সেটা হবে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, আর এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে কে। এটা ইকুয়াল টু এই দুজনের মধ্যে ফোর্স কত হবে? এই দুজনের মধ্যে ফোর্স হবে হচ্ছে কেটা কে এর মতো থাকছে, কিউ ইন্টু কিউ, সেটা হয়ে যাবে কিউ স্কোয়ার, আর নিচে কি আসবে? আর প্লাস আর, মানে ডিস্টেন্সটা 2r, তার স্কোয়ার করলে 4r স্কোয়ার। তাহলে এবার কি কি কাটবে? আর স্কোয়ার কেটে গেল, একটা একটা কিউ কেটে গেল, কে কে কেটে গেল, তাহলে ক্যাপিটাল কিউ সেটা সমান সমান কত হচ্ছে? ক্যাপিটাল কিউ সমান সমান হয়ে যাচ্ছে কিউ বাই 4, এন্ড আমরা মাইনাস হবে সেটা আগে থেকেই জানতাম, তাহলে আনসার কি হয়ে যাচ্ছে? আনসার হয়ে যাচ্ছে অপশন ডি। চলো ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার ফোকাসটা গোলমাল করছে। আচ্ছা ক্যামেরার ফোকাস গোলমাল করছে নাকি? একবার আমি দেখে নিচ্ছি। একবার দেখে নিচ্ছি, দাঁড়াও তুমি যখন বলছো। চলো এইবার আশা করি যে ফোকাস আর গোলমাল করবে না। ওকে একবার দেখে নিচ্ছি, দাঁড়াও। এইবার আশা করি যে ফোকাস গোলমাল করবে না। স্যার মাইনাস কেন হলো? সুস্মিতা বোঝনি নাকি? ঠিক আছে বলে দিচ্ছি, দাঁড়াও। মাইনাসটা হওয়ার কারণটা কি? মাইনাসটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের, হ্যাঁ মাইনাসটা হওয়ার কারণ কি? মাইনাসটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই আধানটা কিরকম আছে? এই আধানটা একটা কিউ আধান আছে। তো দেখো আমি এখানে যদি ছবিটা আঁকি, এটা হচ্ছে আমাদের প্লাস কিউ, এটা মাইনাস কিউ, আর এটা হচ্ছে আমাদের কিউ। দেখো মাইনাসটা কেন হচ্ছে ভালো করে বোঝো। ওকে মাইনাসটা কি করে হচ্ছে ভালো করে বোঝো। ওকে তাহলে মাইনাসটা কিভাবে হচ্ছে খুব ভালো করে বোঝো। ঠিক, আমাদের এই যে কিউ আধানটা আছে, এটা যদি আমি পজিটিভ নিই তাহলে কি হবে? এই যে এই আধানটা এ কে বিকর্ষণ করবে, ঠিক আছে, এন্ড এই আধানটা এ কে আকর্ষণ করবে, ঠিক না? তাহলে এর উপর যে দুটো ফোর্সই হচ্ছে সেই দুটো ফোর্সই এইদিকে হচ্ছে। আবার আমি যদি এটাকে নেগেটিভ নিই তাহলে সেই নেগেটিভ নিলে কি হচ্ছে? নেগেটিভ নিলে কি হচ্ছে বোঝার চেষ্টা করো। আমি যদি এটাকে নেগেটিভ নিই
তাহলে এটার উপর ফোর্সটা এইদিকে হচ্ছে, মানে এর জন্য। আবার আমি যদি এটাকে নেগেটিভ নিই তাহলে এ কি করছে, এ কে আকর্ষণ করছে, ঠিক? তাহলে এই ক্ষেত্রে আমি যখন দেখছি এর উপর যখন আমি ফোর্সটা বের করতে যাচ্ছি, সেই নেট ফোর্সটা সেটা কিন্তু আমার কি হচ্ছে, দুই ক্ষেত্রেই সেম দিকে হয়ে যাচ্ছে। তাহলে এটার থেকে আমি কি কিছু মানে ইয়েতে আসতে পারছি, কনক্লিউশনে আসতে পারছি? এটার থেকে আমি কনক্লিউশনে আসতে পারছি না। কিন্তু আমি যদি অন্য একটা চার্জকে নিই, সেই চার্জটার জন্য তুমি যদি দেখো, সেই চার্জটার জন্য তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবে। কিভাবে আইডেন্টিফাই করবো স্যার? দেখো যে আমার এই আধান আছে প্লাস কিউ মাইনাস কিউ, এখানে ক্যাপিটাল কিউ। এবার আমি দেখলাম যে ক্যাপিটাল কিউ এর উপর দুই পাশ থেকে ফোর্স একই হচ্ছে, আমরা কিচ্ছু আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে এবার আমি এটার উপর ফোর্সটা দেখি। এটা যদি আমি নেগেটিভ নিই তাহলে কি ঘটনা ঘটছে, যে মাইনাস কেন হলো বোঝো, যে এটাকে যদি আমি নেগেটিভ নিই, এর উপর এই যে ফোর্সটা দিচ্ছে এইদিকে হচ্ছে, আর এই প্লাস কিউ একে কোন দিকে টানবে, এইদিকে। তাহলে আলটিমেটলি দেখো এর উপর যে নেট ফোর্স হচ্ছে সেটা কি হয়ে যাবে, সেটা জিরো হওয়ার সম্ভাবনা তৈরি হবে। জিরো কখন হবে সেটা তো মানটার উপর ডিপেন্ড করছে, কিন্তু জিরো হওয়ার জন্য ডিরেকশনটা তো অপোজিট হতে হবে। তাহলে দেখো ডিরেকশনটা অপোজিট হলো যদি আমি এটাকে নেগেটিভ নিই। বলো বুঝলে যে ডিরেকশনটা কখন নেগেটিভ অপোজিট হলো, যদি আমি এটাকে নেগেটিভ নিই। ওকে, তুমি যদি এটাকে পজিটিভ নিতে তাহলে কি হতো, যে এও আকর্ষণ করতো এও আকর্ষণ করতো, তাহলে এ কি কোনোদিনও আসতে পারতো এর উপর নেট ফোর্স জিরো? আসতে পারতো না। বুঝলে? বলো ক্লিয়ার? বলো বলো বলো, সবাই বলো চলতেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা সলভ করো। চলো এই কোয়েশ্চেনটা কি আসবে বলো দেখি, এই কোয়েশ্চেনটার উত্তর বলো দেখি। কি বলেছে, এপসাইলন নট তড়িৎ বৈদ্যুতিক তড়িৎ বিদ্যুৎ নিরপেক্ষ বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতর কিউ আধান আছে। আচ্ছা, এটা তড়িৎ ফ্লাক্সের কোয়েশ্চেন, এটা এখন আমি তোমাদেরকে পড়াইনি, তো এটা করাচ্ছি না, অন্য কোয়েশ্চেন দিচ্ছি। হ্যাঁ, তড়িৎ ফ্লাক্সটা তো এখনো পড়াইনি। চল এই প্রশ্নটার উত্তর সবাই করার চেষ্টা করো। আমরা যে কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টাইজেশন শিখলাম, সেখান থেকে এই প্রশ্নটা, এরকম টাইপের প্রশ্ন কিন্তু বারবার এমসিকিউ পরীক্ষায় দেখা যায়। অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এরকম টাইপের কোয়েশ্চেন জানতে চাই। এই টাইপের কোয়েশ্চেনটা খুবই ইজি, আমরা যদি কোয়ান্টাইজেশন অফ চার্জটা জানি তাহলে আমরা এই কোয়েশ্চেনটা করতে পারি, আদারওয়াইজ পারি না। কিন্তু ম্যাক্সিমাম তোমরা যারা পড়ছো আমাদের থেকে, তোমরা সবাই এটা জানো, এন্ড এটা সোজা কোয়েশ্চেন, তাহলে এটার উত্তর সবার থেকে চাই। চলো সবাই করার চেষ্টা করো। এক কুলম্ব তড়িৎ আধানের ইলেকট্রন সংখ্যা হলো, তাহলে এক কুলম্ব তড়িৎ আধানের মধ্যে আমাদের কতগুলো ইলেকট্রন রয়েছে। দেখো আমরা কি জানি, আমরা জানি আমাদের কিউ সেটা সমান সমান কত, সেটা সমান সমান হচ্ছে এন ই। এবার ই, ই এর মানটা তো আমরা একটু আগেই দেখলাম, ই এর মানটা কত, 1.6 ইন্টু 10⁻⁹। তাহলে এই ক্ষেত্রে এক কুলম্ব আধানের মধ্যে মানে ইলেকট্রনের সংখ্যা কত হবে আমাদের, তাহলে আমরা কি করব, এন সেটা সমান সমান হবে, আধানটা হচ্ছে এক কুলম্ব বাই একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹। তাহলে এবার এটা দিয়ে ডিভাইড করলে আমরা যা পাবো সেটাই আসবে কি, সেটাই আসবে হচ্ছে আমাদের উত্তর। ওকে, এটা দিয়ে ডিভাইড করলে আমরা যা পাবো সেটাই আমাদের কি আসবে, সেটাই আসবে হচ্ছে উত্তর। তাহলে তোমরা ক্যালকুলেট করে নিয়ে বলো যে কোনটা আসছে, তোমরা ক্যালকুলেট করে নিয়ে বলো যে এই ক্ষেত্রে কোনটা তোমাদের উত্তর আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ভাগ করি, দেখো 1.6 দিয়ে যখন 1 কে ডিভাইড করব, সেটা কি আসবে, সেটা আসবে হচ্ছে আমাদের 0.625 ইন্টু কত হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 10⁻⁹, তাই তো? আমাদের 1.6 দিয়ে 1 কে যখন ডিভাইড করব তখন 0.625 আসবে, আর 10⁻⁻⁹ উপরে গিয়ে 10⁻+19 হয়ে গেল। তাহলে আমি যদি এখানে অপশনগুলো দেখি সব 6.25 করে লেখা, তাহলে আমি এটাকে 6.25 করলে কি হয়ে যাবে, 6.25 ইন্টু 10⁻18। তাহলে আমাদের কতগুলো ইলেকট্রন আছে এক কুলম্ব আধানের মধ্যে, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমাদের অপশন বি কি হয়ে যাচ্ছে, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কে যেন সি বলেছে, এই সি হবে নাকি?
ক্যালকুলেশন দেখো তো একবার, সি হবে। সবাই ভালো করে করতে হবে, এগুলো সোজা কোয়েশ্চেন না, এগুলো ঠিক ভুল করলে চলবে না কিন্তু। আর দেখো এই ক্যালকুলেশন বাগের যাতে তোমাদের মিস্টেক না হয়, অনেক সময় কি হয় আমরা কিছু কিছু সোজা জিনিসে এমন ভুল করে বেশি, পরে আমাদের বাড়ি এসে রিগ্রেট হয় যে ইস এটা ভুল করলাম, এটা তো সবাই পারতো, এটা তো আমি যে কোনো টাইম পারতাম, ভুল করলাম। তো সেটা যাতে না হয় পরীক্ষায়, হ্যাঁ চলো এটা বলো। আচ্ছা, এটা আমি তোমাদের পড়াইনি তো, এটা আমি এখানে তোমাদের এর সাথে সাথেই পড়িয়ে দিচ্ছি এই কোয়েশ্চেনটার সাথে সাথে। দেখো আমাদের যে আধান থাকে, সেই আধানটাকে কি, আধানটাকে আমরা বিভিন্ন রকম ভাবে পাই। আধানটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ডিস্ট্রিবিউটেড থাকে। তো আমাদের নর্মালি তিন রকমের চার্জ ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পারি। আমাদের আধান বন্টন সেটা নর্মালি আমরা তিন রকমের দেখতে পারি। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে আমাদের রৈখিক আধান বন্টন। ওকে, এক নম্বর হচ্ছে আমাদের রৈখিক আধান বন্টন। এই যে রৈখিক আধান বন্টন, সেই রৈখিক আধান বন্টন কি, একটা যদি লাইন বরাবর আমাদের আধানটা ডিস্ট্রিবিউটেড থাকে, একটা যদি লাইন বরাবর আমাদের আধানটা ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা লাইন বরাবর যদি ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে সেই বন্টনটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা রৈখিক আধান বন্টন। এবং এই ক্ষেত্রে ধরে নাও টোটাল কিউ পরিমাণ আধান এল দৈর্ঘ্যের মধ্যে ডিস্ট্রিবিউটেড রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে একটা রাশি আমরা বের করি, সেই রাশিটার নাম কি, সেই রাশিটার নাম হচ্ছে রৈখিক আধান ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেনসিটি। সেই রৈখিক আধান ঘনত্ব কি হয়, যে একক দৈর্ঘ্যে কতখানি আধান রয়েছে, সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের রৈখিক আধান ঘনত্ব। এই রৈখিক আধান ঘনত্বের একক কি হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। রৈখিক আধান ঘনত্বের একক হবে কুলম্ব পার মিটার, যে 1 মিটার দৈর্ঘ্যে কতখানি আধান রয়েছে। বা আমাদের ইএসইউ পার সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে কত ইএসইউ আধান রয়েছে, তাই তো। সিমিলারলি আমাদের আর কি রকমের আধান বন্টন হয়, আমাদের নেক্সট যে আধান বন্টন হয় সেটা কি হয়, সেটা হয় হচ্ছে আমাদের তলমাত্রিক তলমাত্রিক আধান বন্টন। তলমাত্রিক আধান বন্টন কি, ধরো নাও আমাদের কোনো একটা সারফেস রয়েছে, সেই সারফেস বরাবর যখন আমাদের আধানটা ডিস্ট্রিবিউটেড থাকে, সেই সারফেস বরাবর যখন আমাদের আধানটা ডিস্ট্রিবিউটেড থাকে, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে তলমাত্রিক আধান বন্টন। এই ক্ষেত্রে যদি কিউ পরিমাণ আধান এ ক্ষেত্রফলের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে এখানে আমরা কি বের করি, এখানে আমরা বের করি হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি বা আধানের তলমাত্রিক ঘনত্ব। সেটা কি হয়, সেটা হয় হচ্ছে কিউ বাই এ। এন্ড স্বাভাবিকভাবেই তোমরা এর এককটা বুঝতে পারছো, তাহলে এর এককটা কত হবে, এর একক হয়ে যাবে কুলম্ব পার মিটার স্কোয়ার। আর আরেক রকমের আধান বন্টন হয়, সেটা কি হয়, সেটা হয় হচ্ছে আমাদের আয়তন মাত্রিক আধান বন্টন। আরেকটা কি হবে, আরেকটা হয়ে যাবে আমাদের আয়তন মাত্রিক আধান বন্টন। সেটা কি, আমাদের যদি কোনো একটা পার্টিকুলার আয়তন জুড়ে, আমাদের যদি কোনো একটা পার্টিকুলার আয়তন জুড়ে আমাদের কি থাকে, আমাদের যদি কোনো একটা পার্টিকুলার, ধরো না এই আমাদের একটা পার্টিকুলার আয়তন আছে, এই আয়তনটার মধ্যে কি হচ্ছে, এই আয়তনটার মধ্যে আমাদের এক্ষেত্রে আধানটা ডিস্ট্রিবিউটেড অবস্থায় রয়েছে। ওকে, এই আয়তনটা জুড়ে আমাদের আধানটা ডিস্ট্রিবিউটেড অবস্থায় রয়েছে। ওকে, তাহলে একটা আয়তন জুড়ে যখন আধান ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকছে, একটা আয়তন জুড়ে যখন আধান ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকছে, সেটাকে আমরা কি বলছি, আয়তন মাত্রিক আধান বন্টন। এই ক্ষেত্রে যদি কিউ পরিমাণ আধান ভি পরিমাণ আয়তনের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করবো আমরা, রো। রো মানে কি, রো মানে হচ্ছে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, মানে কি একক আয়তনে কতখানি আধান রয়েছে, সেটা কি হবে, সেটা হবে কিউ বাই ভি। এর একক তোমরা বলতেই পারবে, এর একক তাহলে কি হয়ে যাবে, কুলম্ব পার মিটার কিউব। আশা করছি এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হলো। ওকে, আশা করছি আমাদের এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হলো। আশা করছি এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হলো। এবার এই কনসেপ্টটা যদি সবার কাছে ক্লিয়ার হয়, তাহলে তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর বলে দাও। এই প্রশ্নটার উত্তর এখন সবাই পারবে। তাহলে সারফেস চার্জ ডেনসিটি মানে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব, সেই আধানের তলমাত্রিক ঘনত্বর এসআই একক কি হবে, সারফেস চার্জ ডেনসিটি বা আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটার এসআই একক কি হবে, জলদি সে বলে ফেলো সবাই। যে আমাদের সারফেস চার্জ ডেনসিটি, তার আমাদের এসআই একক কি হবে, সারফেস চার্জ ডেনসিটির এসআই একক হয়ে যাবে হচ্ছে আমাদের কুলম্ব পার মিটার স্কোয়ার। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যে কুলম্ব পার মিটার স্কোয়ার। ক্লিয়ার, অপশন বি সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যে কুলম্ব পার মিটার স্কোয়ার। বলো বুঝছো। এই অনেক ডি কেন আসলো,
কি বলেছে? সারফেস বলেছে, সারফেস। সারফেস মানে কি? তল, তল। ওকে, তাহলে এটা কি হবে? বি হবে। অনেক, তুমি কিসের বললে? তুমি রৈখিক বলে দিলে না। রৈখিকটার ইংরেজি হচ্ছে লিনিয়ার। ওকে, অর্ণব ডি হবে না, বি হবে, বি। কুলম্ব পার মিটার স্কোয়ার। অর্পিতা, আয়তন মাত্রিকটা কি? যদি একটা আয়তন জুড়ে আধানটা ডিস্ট্রিবিউটেড থাকে সেটা হচ্ছে আয়তন মাত্রিক আধান বন্টন। ওকে, বুঝলে অর্পিতা? সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে? সেই ক্ষেত্রে আমাদের আয়তন মাত্রিক এই যে আধানের কি হচ্ছে, একক আয়তনের আধান, সেটাকে আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা হয়ে যাচ্ছে কিউ বাই ভি। চল, এটা বুঝলে আশা করছি। এটা বুঝলে নেক্সট দেখি তোমাদের জন্য কোন কোয়েশ্চেন দেওয়া যায়। চলো, এটা বলো, ইলেকট্রিক ফিল্ডের একক কি? তড়িৎ ক্ষেত্রের একক কি? এগুলো একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উত্তর লাগবে, এগুলোতে সময় দেওয়া যাবে না। ওকে, এগুলোতে কোনো সময় দেওয়া যাবে না, এগুলো একদম কোয়েশ্চেন আসবে আর সাথে সাথে উত্তর হবে। এটা কি হবে? এটা উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের নিউটন পার কুলম্ব, তাই তো? এটা আমাদের উত্তর হয়ে যাবে নিউটন পার কুলম্ব। এটাতে আমি সময় দিচ্ছি না কোনো, হ্যাঁ, এটাতে সময় দিলে আমাদের টাইম ওয়েস্ট হবে। ওকে, চলো এটা করো। বলছে প্লাস 2 মাইক্রোকুলম অ্যান্ড -3 মাইক্রোকুলম দুটি আধান 1 মিটার দূরত্বে শূন্য মাধ্যমে স্থাপন করা হয়েছে, তাদের মাঝে বলের মান কত হবে? তাহলে আমাদের একটা +2 মাইক্রোকুলম আছে আর একটা -3 মাইক্রোকুলম আছে। এদের মাঝখানে ডিস্টেন্স কত? সেটা হচ্ছে 1 মিটার। তাহলে এদের মধ্যে কতখানি ফোর্স কাজ করছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। এদের মধ্যে কতখানি ফোর্স কাজ করছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। চলো করো দেখি যে এদের মধ্যে কতখানি ফোর্স কাজ করছে। বাই দ্য ওয়ে গাইস, আজকে আমি তোমাদের এই ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা পড়াচ্ছি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের উপর বেশ করে কিছু কোয়েশ্চেনও করাবো। এইরকম করে আমাদের এই চ্যাপ্টার মানে এই ইউনিটের আমি সবগুলো চ্যাপ্টার পড়াবো, আমাদের নেক্সট ইউনিটেরও সবগুলো চ্যাপ্টার পড়াবো। যখন ধরে নাও আমাদের ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা কি করব? তারপর আমরা একটা মিক্স কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস করব, যেখানে আমরা এই দুটো ইউনিটের সবগুলো চ্যাপ্টার মিলে আবার করব। তাহলে কি হয় বলো, তোমাদের রেগুলার রিভিশনের মধ্যে থাকতে থাকবে। ওকে, তো সেই হিসেবে সবাই কিন্তু এখন ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ? চলো, তাহলে এটার উত্তর কি আসছে? তোমরা সি বলছো। চলো দেখা যাক। তাহলে আমরা কি জানি? এফ, এফ ইকুয়াল টু হচ্ছে কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কে কত দিয়েছে? 9 × 10⁻৯। এটা আমি ভালো মানুষ জন্য তোমাদের জন্য লিখে দিয়েছি, পরীক্ষায় কিন্তু এটা লেখা থাকার তোমরা এক্সপেকটেশন রেখো না, ঠিক আছে? Q1 কত? Q1 হচ্ছে 2। Q2 কত? এই যে এখানে সবাই ফোকাস করো। Q2 অনেকে বলবে -3, আরে -3 নয়, Q2 হচ্ছে কত? Q2 হচ্ছে 3। স্যার তাহলে -3 দেওয়া আছে, আপনি 3 কেন লিখছেন? মাথায় রাখবে, এই যে আমাদের প্লাস বা মাইনাস দেওয়া, সেটা কিসের জন্য কাজে লাগে? সেটা জাস্ট ডিরেকশন বের করার জন্য কাজে লাগে। আমাদের মান বের করার জন্য, ফোর্সের ভ্যালু বের করার জন্য ওটার কোনো সিগনিফিকেন্স নেই। বাই 1 এর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কত চলে আসছে? 6। তার মানে 54 নাকি? কিছু গন্ডগোল হলো এটা? ও আচ্ছা আচ্ছা, একটা গন্ডগোল হয়েছে, কি বলতো, যে এগুলো মাইক্রোকুলম্বে ছিল, তো সরি সরি, হ্যাঁ, মাইক্রোকুলম্বে ছিল, আমি সেটা বসাইনি, তাই না? তাহলে মাইক্রোকুলম গুলো বসালে এখানে 10⁻−12 বাজবে, তাই না? এখানে 10⁻−12 বাজবে। তাহলে 10⁻যদি -12 বাজে, দুটো আমাদের মাইক্রোকুলম বাজে, তাহলে 10⁻ কত বাজছে? 10⁻ বাজছে হচ্ছে -12। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমি যদি এক কাজ করি, আমি যদি এখানে 10⁻−12 দিয়ে গুণ করি, তাহলে এখানে কত থাকছে? এখানে থাকছে হচ্ছে 10⁻−3। এই অপশনটা কি টাইপিং এ ভুল রয়েছে?
অপশনটা কি টাইপিং এ ভুল রয়েছে? তাহলে এক্ষেত্রে কত আসছে? 6 6 9 54 ইন্টু 10 এর পাওয়ার, এদিকে হচ্ছে 9 আর ওদিকে 10 এর পাওয়ার -12 ইন্টু 10⁻³ থাকছে না? এত নিউটন হওয়ার কথা। আমার মনে হয় অপশনগুলো টাইপিং এ একটু গন্ডগোল হয়েছে, বুঝলে? ওকে, আমার মনে হয় অপশনগুলো টাইপিং এ একটু ভুল হয়েছে, 10⁻³ মিস হয়ে গেছে। তো অপশন এ হবে, কিন্তু মাথায় রাখবে এখানে 10⁻³ গুণ থাকবে। হ্যাঁ, এখানে 10⁻³ গুণ থাকবে। এটা আই গেস টাইপিং এর সময় মিস্টেক হয়েছে। চলো পরেরটা দেখা যাক। ওকে, দেখো এটা করতে পারো কিনা। বলেছে একটি +4 মাইক্রোকুলম আধানকে একটি এত তীব্রতার তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। তার মানে আমাদের আধানটার মান কত? সেটা হচ্ছে আমাদের 4 মাইক্রোকুলম। তার মানে হচ্ছে আমাদের 4 ইন্টু 10⁻⁻6 এত কুলম। ওকে, আর আমাদের তড়িৎ ক্ষেত্র দিয়েছে একটা, সেই তড়িৎ ক্ষেত্রটা কত দিয়েছে? তড়িৎ ক্ষেত্র দিয়েছে 2 ইন্টু 10⁵ নিউটন পার কুলম। ওকে, নিউটন পার কুলম। এবার বলেছে যে এই আধানের উপর প্রয়োগিত বলের মান কত। তাহলে আধানটার উপর কত ফোর্স কাজ করছে, আমাদের আধানটার উপর কত ফোর্স কাজ করছে। তাহলে এটা আমরা কি করে বের করব? এফ, এফ সমান সমান কত? কিউই। আমরা একটু আগেই শিখলাম এফ সমান সমান কিউই। তাহলে এফ সমান সমান যদি কিউই হয়, কিউ এর মান কত? 4 ইন্টু 10⁻⁻6, আর ই হচ্ছে এত, তাহলে 4 2 8 ইন্টু 10⁻⁻1 এত নিউটন। তাহলে এখান থেকে কি আসছে? 0.8 নিউটন। 0.8 নিউটন। তাহলে এটার উত্তর কি হচ্ছে? এটার উত্তর হচ্ছে অপশন বি। এটা অপশন বি হচ্ছে, দেখো ভালো করে, এটা অপশন বি হচ্ছে। এ কাদের আসলো? অনেক, অর্ণব, একবার ভালো করে দেখো, বি হচ্ছে না? এই যে 4 2 8, এখানে -6, এখানে 5 আছে, তাহলে -1 থাকবে 10 এর পাওয়ার। তাহলে কত হয়ে যাবে? তাহলে আমাদের 0.8 হয়ে যাবে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড যখন এমসিকিউ পরীক্ষা দিতে যাচ্ছ, দেখো প্র্যাকটিস কেন এত বেশি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা যারা দুজন ভুল করলো, ওরা কি পারতো না? ওরা পারতো, কিন্তু ওরা তাড়াহুড়োতে মিস করে গেছে। বা এখানে 8 দেখেছে, এখানে 8টা এ তারা ভুল করে হয়তো এসেছিল হয়তো বি, কিন্তু 8টা চোখে পড়েছে, ওর 0 পয়েন্টটা চোখেই পড়েনি, এটা ভুল করে মার্ক করে দিয়েছে। তো এই জন্য এমসিকিউ এ প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? এটা তড়িৎ দ্বিমেরু, এটা আমি পড়াইনি এখনো, এটা পড়াবো, দাঁড়াও। দুটি সমান আধানকে এত দূরত্বে স্থাপন করা হয়েছে, দূরত্ব নতুন বলের মান কত? চলো এটা করো, এটা করো, এটা করো সবাই, জলদিছে জলদিছে সবাই এটা করো। তোমরা সবাই এটা করে নিয়ে উত্তর করো। আমি জাস্ট একটা জিনিস একটু বলে আসছি, ঠিক আছে? 1 মিনিট, হ্যাঁ। অপশন এ এসছে বলছো? ওকে, চলো দেখা যাক। তোমরা বলছো যে অপশন এ এসেছে। ওকে, চলো দেখা যাক কি বলেছে। দুটি সমান আধানকে 2 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হলো। আচ্ছা, আমাদের দুটো সমান আধান আছে, তার মানে এই একটা কিউ আধান,
এই একটা কিউ আধান, এদেরকে সমান, এদেরকে আমরা 2 সেন্টিমিটার দূরত্ব, তার মানে 0.02 মিটার এত দূরত্বে স্থাপন করেছি। এদের মধ্যে কত বল কাজ করছে? এদের মধ্যে বল কাজ করছে হচ্ছে আমাদের 36 নিউটন। তাহলে কি বললো, যদি এদেরকে আমি 4 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করি তাহলে বলের মান কত হবে? তো এই ক্ষেত্রে আমাদের কি আধানগুলোর মান বের করার প্রয়োজন আছে? দেখো অনেকে কি করবে, অনেকে এই ক্ষেত্রে ফর্মুলা লাগাবে, আচ্ছা এফ সমান সমান Q1 Q2/r² × 1/4πε0, অনেক কিছু করবে, করে নিয়ে তারপরে Q1 Q2 বের করবে, তারপর তাদের মাঝখানে দূরত্ব 4 রেখে আবার নতুন ফোর্স হিসাব করবে। আমরা এইসব কোনো কিছু করব না। ওকে, আমরা কি করব, আমরা জানি এফ কি হয়, এফ ভ্যারিসাস হয় 1/r², তাই তো? তার মানে আমাদের এফ সেটা কি, সেটা আমাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি F1/F2, সেটা সমান সমান কত হয়ে যাবে? দেখো যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তুমি যখন F1 ওপরে লিখেছো তাহলে এখানে ওপরে কি আসবে R2, আর নিচে কি আসবে, নিচে আসবে R1, যেহেতু নিচে F2 আছে। কিন্তু এখানে তো স্কোয়ারের সাথে ভ্যারি করছিল, তাহলে এটাকে আমার স্কোয়ার দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কে যদি আমি বসাই তাহলেই আমার কাজ হয়ে যাবে। চলো বসাও তোমরাও। তাহলে কি হচ্ছে, F1 কত ছিল 36, আর F2 সেটা আমাকে বের করতে হবে। আমাদের এক্ষেত্রে R2 কত, R2 হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4, R1 কত 2। এবার অনেকে বলবে স্যার এখানে তো আপনি ফোর্সটা নিউটনে বসাচ্ছেন, তাহলে এই যে আমাদের দূরত্বগুলো সেগুলোকে মিটারে কনভার্ট করুন। দেখো এখানে যেহেতু তুমি অনুপাত ব্যবহার করছো, তুমি কনভার্ট না করলেও হবে, কারণ দুটোরই কি এককগুলো তো আলটিমেটলি কেটে যাবে। এখানে সেন্টিমিটার থেকে তুমি যদি মিটারে কনভার্ট করার জন্য আমাদের এক্ষেত্রে 10⁻⁻² লেখো ওপরে নিচে, সেগুলো তো কেটে যাবে, কিন্তু তাহলে আমি এত সময় কেন নষ্ট করব? আমাদের এখানে যেটা কি ইম্পর্টেন্ট, পরীক্ষা তো আমাদের টাইমলি করতেও হবে, তাই না? তাহলে আমি ওই কিছু বিষয়ে সময় দেব না। তাহলে এখানে এটা হিসাব করে আমাদের F2 বের করতে হবে। এটা যদি হিসাব করি তাহলে F2 কত আসছে, F2 আমার মনে হয় 9 আসছে, তাই না? এটা হিসাব করলে F2 কত আসছে, এটা হিসাব করলে F2 9 আসছে। দেখো তো সবাই বুঝলে কি বুঝলে না? সবাই বলো যে সবাই বুঝলে, সবাই কি বুঝতে পারলে বলো? ক্লিয়ার হলো সবার কাছে? সবাই বুঝতে পারলে? সবাই কি বুঝতে পারলে একবার বলো আমাকে, যে সবার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হলো কি হলো না? ক্লিয়ার সবার কাছে? ওকে, চলো তাহলে এইটুকু যদি তোমরা বুঝছো, এবার আমরা আসি, আবার আমরা একটু থিওরি পড়ি, ঠিক আছে? আবার আমরা একটু থিওরি পড়ি, তারপর আবার কোয়েশ্চেন করবো, হ্যাঁ? তোমাদের আজকে আবার 8টা থেকে ক্লাস আছে, তাই তো? তোমাদের আজকে আবার 8টা থেকে বায়োলজি ক্লাস আছে। আজকে শুধু মঙ্গলবার দিনেই তোমাদের 3টে ক্লাস থাকে, বাকি দিন সব 2টা করে, তাই তো? ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, এই যে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, এটা কি জিনিস হয়? দেখো আমাদের যে এই ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, সেটা কি, সেটা হচ্ছে একটা সিস্টেম। স্যার কি সিস্টেম আমাদের যে এই ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, সেটা কি সিস্টেম? কিছুই না, জাস্ট দুটো আধান। ধরে নাও আমাদের এই একটা আধান আছে, সেটা হচ্ছে কিউ আধান, আর এই একটা আধান আছে, সেটা হচ্ছে কিউ আধান। মানে কি, মানে দুটোরই যে মানটা, সেই মানটা কি সমান, কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ হতে পারতো, এটা নেগেটিভ এটা পজিটিভ তাও হতে পারতো, কোনো সমস্যা নেই। কিন্তু কি আমাদের যদি দুটো আধান, তাদের মানগুলো যদি সমান হয় এবং তারা যদি বিপরীত প্রকৃতির হয়, তাহলে সেই আধানগুলো যদি খুব কম দূরত্বের মধ্যে থাকে, এই ক্ষেত্রে আমাদের যে দূরত্ব সেটাকে আমি 12 বলছি, সেই 12 দূরত্বটা কি, দূরত্বটা খুবই ছোট্ট একটা দূরত্ব, তাহলে সেই রকমের যে সংস্থা সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ দ্বিমেরু
বা ইলেকট্রিক ডাইপোল, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তাহলে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল কি? স্যার ফার্স্ট ইকুয়েশনের কে কিউ স্কোয়ারের ভ্যালু সেকেন্ডে পুট করেছিলাম। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। হ্যাঁ, তনুশ্রী কোন জায়গাটা বুঝলে না? এই যে দেখো কি বলছি, যে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল কি? আমাদের যদি দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, আমাদের একটা এন্ড আরেকটা, দুটো আমরা কি করছি, দুটো আমরা চার্জ নিচ্ছি, সেই চার্জ দুটো তারা যদি ইকুয়াল এন্ড অপোজিট হয়, মানে দুটো চার্জের মানে কি, দুটো চার্জের মানে কিউ, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, তারা যদি খুব কম দূরত্বের মধ্যে থাকে, সেই সংস্থাটাকে আমরা কি বলছি? সেই সংস্থাটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। এবার এই তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা কি বের করব? এই তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা বের করব তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হয় দেখো, তুমি যে কোনো একটা আধানের মান নিয়ে নাও, কারণ দুটো আধানের মানই তো সেম। তুমি যে কোনো একটা আধানের মান নিয়ে নাও, তাকে কি করো, এই দুজনের মাঝখানে যে দূরত্বটা রয়েছে সেই দূরত্ব দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? এক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ 12Q। এটাই কি? এটাই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবার এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, মাথায় রাখবে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, এটাকে আমরা পি চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, সেটা একটা ভেক্টর রাশি, অ্যান্ড এটাকে এইদিকে এই এল এর মাথায় আমরা ভেক্টর দিচ্ছি, এইভাবে আমরা প্রকাশ করে থাকি। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসবে যে স্যার এটা যদি একটা ভেক্টর রাশি হয়, এর ডিরেকশনটা কোন দিকে হবে? সেটা কি পজিটিভ টু নেগেটিভ চার্জের দিকে হবে, নাকি নেগেটিভ টু পজিটিভ চার্জের দিকে হবে? মাথায় রাখবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন সবসময় কোন দিক থেকে কোন দিকে হয়? সেটা নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জের দিকে হয়ে থাকে। আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেটার ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়? সেটা হয় হচ্ছে আমাদের এক্ষেত্রে নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। ওকে, এবার এই ক্ষেত্রে আমাদের কি বলেছে? এবার এই ক্ষেত্রে আমাদের যে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তার ইউনিট থাকবে। তাহলে তোমরা আমাকে এর ইউনিটটা বলে ফেলো জলদিসে। এসআই পদ্ধতিতে এর একক কত হবে? এসআই পদ্ধতিতে এর একক কত হবে সেটা আমাকে জলদিসে বলে ফেলো তোমরা, যে আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক এসআই পদ্ধতিতে কত হবে? স্যার ক্লাস কটা অবধি হবে? মোটামুটি ধরে নাও যে আরো 30 মিনিটস। অর্পিতা, আরো 30-40 মিনিটস। ওকে, আচ্ছা আগের কোয়েশ্চেনটা বোঝনি তনুশ্রী? ঠিক আছে তনুশ্রী, আবার যখন কোয়েশ্চেনে আসবো তখন বলছি। ওকে, এখন থিওরিটা কন্টিনিউ রাখি। হোয়াট ইজ পি? পি ইজ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, এই যে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের কথা বললাম, সেটাই হচ্ছে পি। ওকে, আচ্ছা এর ইউনিট কত হবে? দেখো আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম্ব ইনটু দূরত্বের একক মিটার। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের একক। এবার এই যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সম্পর্কে আমরা শিখলাম, এবার আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু, আমাদের যদি একটা তড়িৎ দ্বিমেরু থাকে, ঠিক আছে, সেই তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা তড়িৎ ক্ষেত্র বের করব। ধরো নাও আমাদের কাছে কি আছে, এই একটা তড়িৎ দ্বিমেরু আছে, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে এর মধ্যবিন্দু ও, এই ডিসটেন্সটাও এল, এই ডিসটেন্সটাও এল, কারণ টোটালটার ডিসটেন্স হচ্ছে 12। এবার এর অক্ষ বরাবর কোথায় আছে? এর অক্ষ বরাবর মানে এর অ্যাক্সিস বরাবর এখানে ধরো একটা পয়েন্ট নিলাম আমি, এক্স পয়েন্ট। এই এক্স পয়েন্টটা আমাদের কত দূরে অবস্থিত? এর মধ্যবিন্দু থেকে ধরো আর দূরত্বে অবস্থিত। তাহলে এই এক্স বিন্দুতে এই তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? এই এক্স বিন্দুতে এই তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তো মাথায় রাখবে এই এক্স বিন্দুতে আমাদের এই তড়িৎ দ্বিমেরুটার জন্য যে তড়িৎ ক্ষেত্রের মান হবে সেটা হবে হচ্ছে 1/4πε0। চাইলে এটাকে আমি কে লিখতে পারতাম, তো আমি লিখলাম যে 1/4πε0। ওকে, ইন্টু কত? ইন্টু হচ্ছে 2πr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, 2πr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা কি হচ্ছে? এটা হচ্ছে এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। এটা কি? এটা হচ্ছে এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। এটা হচ্ছে এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। ওকে,
তাহলে এটা কি, এটা হচ্ছে এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে আজকে যে এই ক্লাসটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে যেমন বললাম, আজকে যেহেতু শালিনী ম্যাম প্রেজেন্ট ছিলেন না, তো সেই জন্য এক্সট্রা ক্লাস হিসেবে আজকে আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি ফিজিক্সের। তাহলে তোমাদের ফিজিক্সের রুটিন ওয়াইজ যেই ক্লাসটা, মানে থার্সডে আমার যে ক্লাসটা রয়েছে বৃহস্পতিবার, সেটা কিন্তু সেই টাইমেই থাকবে। তোমরা আবার ভেবো না যে সেই দিনের ক্লাসটা আজকে হয়ে গেল, সেই দিন আমাদের ছুটি, সেই দিনও কিন্তু ক্লাস থাকবে। ওকে, আর তোমরা যারা রুটিনটা জানো না, আমি রুটিনের একটা আলাদা করে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমাদের ব্যাচের ওরিয়েন্টেশন সেশনে অলরেডি ভিডিও, ওরিয়েন্টেশন সেশন যে আমরা করেছিলাম না ইউটিউবে, সেখানে দেখবে রুটিনটা অলরেডি দেওয়া রয়েছে। ওকে, চলো তাহলে এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান। এবার এই ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, কি বুঝবো স্যার, যদি আমাদের এই যে আর ডিস্টেন্সটা, এই আর ডিস্টেন্সটা, এটা কি হলো, আচ্ছা এখানে আমি একটা কিছু গন্ডগোল ক্লিক করে দিয়েছি, একটু দাঁড়াও, ঠিক আছে, এটা হাত লেগে একটা কিছু গন্ডগোল ক্লিক হয়ে গেছে, একটু দাঁড়িয়ে যাও। এটা এখন অন্য কোথাও টাচ করলে আই গেস হচ্ছে না, না এটা হতে দাও। আচ্ছা তো দেখো আমি কি বলছিলাম, আমি যেটা বলছিলাম সেটা তোমাদেরকে বলি, যে আমাদের যে এই ডিস্টেন্সটা, আমাদের যে মধ্যবিন্দু ও, সেই মধ্যবিন্দু ও থেকে এই এক্স বিন্দুর ডিস্টেন্সটা যে আর রয়েছে, সেই ডিস্টেন্সটা, সেটা যদি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্যটার থেকে অনেক বেশি হয়, তখন কি, আমরা তো অলরেডি জানি যে তড়িৎ দ্বিমেরুর যে দূরত্বটা এল, মানে 2L, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য। তো এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের যে এই 2L দৈর্ঘ্যটা, সেই 2L দৈর্ঘ্যটা তো এমনিতেই অনেক ছোট হয়, তার উপর এই আর দূরত্বটা যদি অনেক বেশি হয়, তাহলে আর এর সামনে আমি এল কে নেগলেক্ট করতে পারি, আমি আর এর সামনে এল কে নেগলেক্ট করতে পারি, ঠিক তো? ওকে, আমি আর এর সামনে এল কে নেগলেক্ট করতে পারি। তাহলে এই যে আর এর সামনে আমি যদি এল কে নেগলেক্ট করতে পারি, তাহলে কখন সেটা, যদি আমাদের আর এল এর তুলনায় অনেক বড় হয়, তখন কি, তখন দেখো আর স্কোয়ার, সেটা তাহলে এল স্কোয়ারের তুলনায় অনেক অনেক বড় হবে। এবার আর স্কোয়ার এল স্কোয়ারের তুলনায় যদি অনেক অনেক বড় হয়, তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, সেটা নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ারই হয়ে যাবে। তাহলে তখন আমি কি লিখতে পারবো, তখন আমি লিখতে পারবো আমাদের যে ইএক্স, সেটা কত হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি বারবার, এই যে 1/4πε0, এটা তো আমাদের কনস্ট্যান্ট কে এর ভ্যালু ছিল, এটাকে আমি বারবার লিখছি না, আমি এটাকে কে লিখে দিচ্ছি। ওকে, এটা কত হয়ে যাবে দেখো, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের জায়গায় তুমি বসাচ্ছ আর স্কোয়ার, তাহলে এইটার জায়গায় তুমি বসাচ্ছ আর স্কোয়ার। আর স্কোয়ারের যদি আবার স্কোয়ার করি, তাহলে r⁴, ওপরে একটা আর আছে, একটা একটা আর, তাহলে কেটে যাবে, তাহলে কি থাকবে, কে ইন্টু 2p/r³ ex সমান সমান কত চলে আসবে, কে ইন্টু 2p/r³। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা আশা করছি, মানে এই যে এই কনসেপ্টটা আশা করছি তোমার কাছে ক্লিয়ার হলো। স্যার আমি আস্ক করছিলাম এক্সামে কি এর থেকে হার্ডার কোয়েশ্চেন থাকবে? অনেক এক্সামের মধ্যে দেখো, আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে খুব একটা বেশি কঠিন কোয়েশ্চেন থাকে না। তো আমি তোমাদেরকে যেই লেভেলের কোয়েশ্চেন গুলো করাবো, ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা সেই লেভেলেরই পাবে। হ্যাঁ, কিছু কিছু কোয়েশ্চেন কঠিন থাকবে, তো আমি তোমাদেরকে যে কোয়েশ্চেন গুলো করাবো, সেখানে আমিও কিছু কিছু কোয়েশ্চেন, যেরকম টাইপের কঠিন কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো আমি তোমাদের করাবো। সেটা ধরে নাও যে আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ছি, আজকে হয়তো আমরা কিছু ইজি অ্যান্ড মডারেট লেভেলের কোয়েশ্চেন করলাম, আমরা যখন মিক্স প্র্যাকটিস করব, তখন হয়তো আমরা আরো কিছু কঠিন কোয়েশ্চেন করলাম। তোমাদেরকে আমি যখন ফিজিক্সের আমার যে রুটিনটা, আমার যে প্ল্যানটা শোনো, যখন এই পুরো সিলেবাসটা পড়িয়ে দেবো না, লাস্টে আমি তোমাদেরকে 2টা কি 3টা ক্লাস ডেডিকেটেডলি ফুল সিলেবাসের উপর কোয়েশ্চেন প্র্যাকটিসের করাবো। তো তখন আমরা কিছু হার্ড কোয়েশ্চেন করব। তো ওভারঅল আমি যেভাবে পড়াচ্ছি, তুমি সেইভাবে পড়তে থাকো, আমি যেই কোয়েশ্চেন গুলো করাচ্ছি সেগুলো করো, অ্যান্ড তার সাথে তুমি যদি পারো, তুমি যেই বইটা ফলো করছো, তুমি ছায়া প্রকাশনী ফলো করছো বা সাঁতরা ফলো করছো, যেটাই ফলো করছো, তার তুমি কোয়েশ্চেন গুলো করতে থাকো। ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আমি করিয়ে দেবো, তার সাথে তুমিও চাইলে আরো কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে পারো উচ্চ মাধ্যমিকের। ওভারঅল দেখবে তাহলে তোমার রেডি হয়ে যাবে। ওকে, খুব বেশি কঠিন কোয়েশ্চেন কিন্তু থাকবে না, আর যেই এক দুটো থাকবে সেটা আমি তোমাদের এমন ভাবে পড়াবো যে তুমি সেটা করার জন্য তৈরি হয়ে যাবে। চলো, এটা বুঝলে কিনা সবাই বলো, সবাই বলো যে এটা বুঝলে কি বুঝলে না। এটা বুঝেছো সবাই? এটা ক্লিয়ার হয়েছে? এবার এটা যদি ক্লিয়ার হয়, নেক্সট এবার আমরা কি নিয়ে ডিসকাস করব, নেক্সট এবার আমরা ডিসকাস করব হচ্ছে আমাদের
এই তড়িৎ দ্বিমেরুর জন্যই আমরা তড়িৎ ক্ষেত্র বের করব, কিন্তু কোথায়? ধরো আমাদের এই একটা তড়িৎ দ্বিমেরু আছে মাইনাস কিউ প্লাস কিউ, এর থেকে এর যে লম্ব সমদ্বিখণ্ডক, এর যে লম্ব সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? এটা এল ডিস্টেন্স, এটা এল ডিস্টেন্স, এটা হচ্ছে আর ডিস্টেন্স, এটা হচ্ছে মধ্যবিন্দু ও। তাহলে তোমরা বলো এই ডিস্টেন্সটা কত হবে? এটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। সিমিলারলি এই ডিস্টেন্সটা কত হবে? এটাও হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই যে এই বিন্দুটা, এটাকে যদি আমি এক্স বিন্দু বলি, এই এক্স বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? আমাদের এই এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? দেখো ই এক্স, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে, আমি কে টাকে কে লিখছি, হ্যাঁ কে টাকে কে লিখছি। এবার তোমরা দেখি তো, বলো তো দেখি কে বলতে পারো যে এই ক্ষেত্রে আমাদের কত হবে, ই এক্স কত হবে? ই এক্স কত হবে দেখি তো কে বলতে পারে? দেখ, এই ক্ষেত্রে যে আমাদের ই এক্স আসবে সেটা কত আসবে? আগেরটার মতোই ফর্মুলা, কিন্তু এখানে কি থাকবে? এখানে আমাদের টু পি থাকবে না, শুধু পি থাকবে। ওকে, এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের থাকবে শুধু পি, এন্ড তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার 3/2। দেখো আগের বার ফর্মুলাটা কি ছিল? আগের বার ফর্মুলাটা ছিল হচ্ছে আমাদের 2pr বাই আর স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার এর হোল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার কি থাকছে? এবার 2pr থাকছে না, শুধু পি থাকছে, আর নিচে থাকছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার পাওয়ার কত? তার পাওয়ার হচ্ছে 3/2। তার পাওয়ার কত? তার পাওয়ার হচ্ছে 3/2। চলো, এতখানি কি সবাই বুঝলে? সেটা আমাকে একবার জলদিসে বলো যে এতখানি তোমাদের কাছে ক্লিয়ার হলো কি হলো না। এবার এতখানি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, একদম ঠিক অনেক ওকে, যে আমাদের আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আকাশ তুমি এখন থেকে কন্টিনিউ করো বা পরে তুমি রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? ওকে, চলো তাহলে এবার এই যে আমাদের আর, আমি আবার বলছি এই যে আর, সেটা যদি এল এর থেকে অনেক বড় হয় তাহলে এবারও কি, এবার তুমি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সেটাকে নিয়ারলি আর স্কোয়ার লিখতে পারবে। তাহলে এবার ই এক্স কত হয়ে যাবে? দেখো সেম ফর্মুলা চলে আসবে আগের বারের সাথে। কি আসবে? যে আগের বার টু পি ছিল, এবার শুধু পি থাকবে, নিচে থাকবে আর কিউব, নিচে থাকবে আর কিউব। চলো বুঝছো? বলো বলো বলো, বুঝলে সবাই? তাহলে নিচে কি থাকছে? নিচে থাকছে আর কিউব। ওকে, বলো ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? তাহলে এবার কি থাকছে? এবার থাকছে পি বাই আর কিউব। ওকে, চলো তাহলে আশা করছি এটা সবার কাছে ক্লিয়ার। এবার এটা যদি ক্লিয়ার থাকে, নেক্সট এবার আমরা কি বুঝবো? যে আমাদের ধরো আমাদের কাছে কি আছে? আমাদের কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, আমাদের কাছে এই একটা ইলেকট্রিক ফিল্ড আছে, অ্যান্ড সেখানে আমরা কি রেখেছি? একটা আমাদের ইলেকট্রিক ডাইপোলকে রেখেছি। সেখানে যদি একটা ইলেকট্রিক ডাইপোল থাকে, এর ওপর কি হবে? দেখো এটা যদি আমাদের ই ইলেকট্রিক ফিল্ড হয়, আমরা কি জানি? এই প্লাস কিউ এর ওপর এইদিকে ফোর্স লাগবে, অ্যান্ড মাইনাস কিউ এর ওপর ফোর্সটা কি অপোজিট দিকে লাগবে। তাহলে আমাদের এই যে তড়িৎ দ্বিমেরুটা, তার উপর দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করছে। ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কি তৈরি করবে? টর্ক তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টর্ক হবে, সেই টর্ক টাও, সেটা সমান সমান কত হয়? আমাদের যে টর্ক টাও, সেটা সমান সমান হয় হচ্ছে ডাইপোল মোমেন্ট পি ক্রস তড়িৎ ক্ষেত্রের মান ই, পি ক্রস ই। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে টাও সমান সমান কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে পিই সাইন থিটা, পিই সাইন থিটা। তাহলে এটা আমাদের কি করছে? এতখানি আমাদের এখানে টর্ক কাজ করছে। ওকে, আমাদের এতখানি টর্ক কাজ করছে। ওকে, এতখানি আমাদের এখানে টর্ক কাজ করছে। চলো বুঝলে?
এতখানি এখানে আমাদের টর্ক কাজ করছে। তাহলে আশা করছি সবার কাছে এইটুকু পার্ট ক্লিয়ার। এবার এইটুকু পার্ট যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, নেক্সট এবার আমরা কি পড়বো? নেক্সট এবার আমরা পড়বো হচ্ছে আমাদের গস থিওরেম সম্পর্কে। ওকে, এবার গস থিওরেমে যাওয়ার জন্য আমাদের যেটা সবার আগে পড়তে হবে সেটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স কি? ধরো নাও আমাদের কাছে এই কোনো একটা তল আছে, এই তলটার মধ্য দিয়ে কত সংখ্যক তড়িৎ বলরেখা লম্বভাবে পাস করছে সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি এই যে তলটা রয়েছে এই তলটার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। ওকে, তাহলে আমাদের তড়িৎ ফ্লাক্স কি? কোনো একটা তলের মধ্য দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে যাচ্ছে সেই সংখ্যাটাকে আমরা কি বলি? সেই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। এবার এখানে একটা জিনিস বোঝো, আমাদের যখন কোনো একটা তল থাকে, এই একটা ধরো তল আছে, এটাকে আমরা একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভেক্টর এ ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। এবার যখনই আমি ভেক্টর বলছি তোমাদের মাথায় কি আসছে? যদি একটা ভেক্টর হয় ওর একটা দিক থাকবে এবং একটা মান থাকবে, তাহলে আমাদের যে ক্ষেত্র ভেক্টর, আমাদের যে ক্ষেত্র ভেক্টর, সেই ক্ষেত্র ভেক্টরের মান কি হবে আর দিক কি হবে? মান মাথায় রাখবে, এই যে ক্ষেত্রটা তুমি নিয়েছো সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত, সেই ক্ষেত্রফলটাই কি হয়ে যাবে? সেই ক্ষেত্রফলটাই হয়ে যাবে এই ক্ষেত্র ভেক্টরের মান। আর দিক কি হবে? ক্ষেত্র ভেক্টরের দিক সব সময় ক্ষেত্রটার সাথে লম্বভাবে থাকবে। মানে ধরো নাও আমার কাছে এই বক্সটা আছে, ওকে, আমার কাছে এই বক্সটা আছে, এই বক্সটার এই যে এই সারফেসটা আছে, এই যে এই সারফেসটা আছে, এই সারফেসটাকে আমি যদি এক কাজ করি, এই সারফেসটাকে যদি আমি ক্ষেত্র ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এই ক্ষেত্র ভেক্টরটার মান কি হবে? সেটা হবে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার ক্ষেত্রফলের সাথে সমান। আর এর দিক কি হবে? এই যে ক্ষেত্রটা রয়েছে তার সঙ্গে লম্ব দিকে, এই ক্ষেত্রটার সঙ্গে লম্ব দিকে পেনের দিকটা, তাই না? এটা হয়ে যাবে হচ্ছে এর দিক। ওকে, তাহলে আই গেস ক্ষেত্র ভেক্টর বুঝতে পারলে। তাহলে এখানে আমাদের যে ক্ষেত্রটা ছিল সেই ক্ষেত্রটাকে যদি আমি এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এখানে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে আমাদের এখানে যে ফ্লাক্স হবে সেই ফ্লাক্স কত হবে? সেটা হবে হচ্ছে ই ডট এ। তাহলে এখান থেকে ক্লিয়ারলি মাথায় রাখো যে তড়িৎ ফ্লাক্স সেটা কি রকমের রাশি? সেটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তড়িৎ ফ্লাক্স মাথায় রাখবে যে এটা কি, এটা কিন্তু একটা স্কেলার রাশি, তাই না? স্যার কি করে বুঝলেন? আরে ডট প্রোডাক্ট করেছি, ডট প্রোডাক্ট করলে কি আসে? ডট প্রোডাক্ট করলে সব সময় আমরা একটা স্কেলার রাশি পাই। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? তড়িৎ ফ্লাক্স কি? সেটা একটা স্কেলার রাশি এবং ফ্লাক্স ফাই সমান সমান কত হয়? ই ডট এ। এবার এই যে তড়িৎ ফ্লাক্স, এই তড়িৎ ফ্লাক্স বের করার জন্য কে সূত্র দিলেন? সূত্র দিলেন হচ্ছে গস। एक ऐसा जी लिख दिया मैंने। গস থিওরেম বা গসের উপপাদ্য, গাউসের উপপাদ্য। তাহলে এই যে গস থিওরেম বা গাউসের উপপাদ্য রয়েছে, আমাদের যে গস থিওরেম বা গাউসের উপপাদ্য রয়েছে, সেই গস থিওরেম বা গাউসের উপপাদ্যতে কি বললো? গস থিওরেম বা গাউসের উপপাদ্য সেখানে বললো যে তোমাদের কাছে ধরো কি রয়েছে? একটা বদ্ধ তল রয়েছে। আমাদের কাছে কি রয়েছে? আমাদের কাছে একটা বদ্ধ তল রয়েছে। ওকে, আমাদের কাছে একটা বদ্ধ তল রয়েছে। এবার এই বদ্ধ তলটা কি করেছে? এই বদ্ধ তলটা কিছু পরিমাণ আধান কিউকে ঘিরে রেখেছে। তাহলে এর যে তলটা রয়েছে এই তলের থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স সেটা কত হবে? সেটা হবে হচ্ছে আমাদের কিউ বাই এপসাইলন নট। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের এই বদ্ধ তলটা থেকে নির্গত ফ্লাক্স। এটাই কি? এটাই হচ্ছে গসের উপপাদ্য, যে আমাদের কোনো একটা বদ্ধ তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? সেটা হবে কিউ বাই এপসাইলন নট। এখানে মাথায় রাখতে হবে এই যে আমরা তলটা নিয়েছি এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে গাউসীয় সারফেস।
এবং অনেক সময় আমরা গসের উপপাদ্য ব্যবহার করার জন্য আমাদের নিজেদের সুবিধা মতো কিছু গাউসিয়ান সারফেস ধরে নিতে পারি। এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে গোলকই নিতে হবে বা চোঙ নিতে হবে বা অন্য কিছু নিতে হবে। তুমি তোমার সুবিধা মতো এবং সিমেট্রি অনুযায়ী তুমি গসিয়ান সারফেস বা গাউসিয়ান তল ধরে নিতে পারো। কিন্তু মাথায় রাখবে এই যে গসের উপপাদ্য সেটা কার ওপর ডিপেন্ড করছে, সেটা কতখানি আধান এই তলটার ভেতরে রয়েছে সেটার ওপরেই নির্ভর করে। ও এর বাইরে কি আধান, মানে তলটার বাইরে কি আধান রয়েছে না রয়েছে সেটার ওপর কিন্তু ও কোনো রকম ডিপেন্ডেন্সি দেখায় না। ওকে, এ ভেক্টরের দিক কিভাবে বের করবো? তনুশ্রী, তোমার যেই ভেক্টরটা থাকবে, যেই ভেক্টর মানে যেই তলটা নিচ্ছ সেই তলটার যে লম্ব ডিরেকশনটা সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টরের দিক। বুঝলে তনুশ্রী, যে তোমার যে ক্ষেত্রটা রয়েছে সেই ক্ষেত্রের লম্ব দিকটাই হচ্ছে ক্ষেত্র ভেক্টরের দিক। ওকে, আচ্ছা, এবার এই গসের উপপাদ্য বুঝে গেলে চলো আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন শিখবো। কি কি? দেখো, আমাদের কাছে কি রয়েছে, আমাদের কাছে এই একটা, আমাদের কাছে ধরো এই একটা ফাঁপা গোলক রয়েছে, ঠিক আছে? আমাদের কি রয়েছে, একটা ফাঁপা গোলক রয়েছে। এবং এটা একটা কিরকম গোলক, এটা একটা পরিবাহী গোলক। এটা কিরকম গোলক, এটা একটা পরিবাহী গোলক। তাহলে এটা যদি একটা পরিবাহী গোলক হয় তাহলে এর মধ্যে ধরো নাও আমি টোটাল কিউ পরিমাণ, আরে কি হচ্ছে এটা, এর মধ্যে আমি কি করেছি, এর মধ্যে আমি টোটাল কিউ পরিমাণ আধান দিয়েছি। মাথায় রাখবে এই যে টোটাল আধানটা সেটা কোথায় থাকে, সেটা এর সারফেসে থাকে। এটা যেহেতু একটা পরিবাহী ফাঁপা গোলক, এটা যেহেতু একটা পরিবাহী ফাঁপা গোলক, তো সেই জন্য এই আধানটা কোথায় থাকবে, এই আধানটা থাকবে হচ্ছে এর সারফেসের মধ্যে। ঠিক আছে, এই আধানটা কোথায় থাকবে, এই আধানটা এর সারফেস বা এর তলের ওপর ডিস্ট্রিবিউটেড থাকবে। কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য কি ধরে নেব, যেন আধানটা এর কেন্দ্রেই আছে। আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি কেন্দ্রে আছে, কিন্তু আসলে কোথায় আছে, আসলে আছে হচ্ছে এটা কোথায়, আসলে আছে হচ্ছে এটা এর সারফেসের উপর। তাহলে এখানে আমরা তিনটে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করব। এই একটা পয়েন্ট, এটাকে ধরো এই বি পয়েন্ট বলছি, বি পয়েন্টটা কি এই পরিবাহীর সারফেসে অবস্থিত। এই একটা পয়েন্ট, এটা কোথায়, এটা পরিবাহীর বাইরে অবস্থিত। আর ধরো এই একটা পয়েন্ট, এটা কোথায় অবস্থিত, এটা আমাদের এই পরিবাহীর ভেতরে অবস্থিত একটা পয়েন্ট। তো এই এ পয়েন্টের ডিস্টেন্সটা ধরো আমি আর বলছি, বি পয়েন্টের ডিস্টেন্সটা ক্যাপিটাল আর, আর এ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এক্স। এই এক্সটা কি, এক্সটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, মানে ব্যাসার্ধের তুলনায় ছোট, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে তড়িৎ ক্ষেত্রের মানগুলো হবে, দেখো এ পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র হবে সেটাকে আমি ই এ যদি বলি, এটাকে আমি কিভাবে হিসাব করবো বলতো, একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, কারণ এখানে আধানটাকে আমি ধরে নিচ্ছি যে সমস্ত কিউ আধানটা এখানে আছে। তাহলে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, কে ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। এটা হয়ে গেল এ পয়েন্টে তড়িৎ ক্ষেত্র। বি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র সেটাকে যদি আমি ই বি বলি, সেটা কত হয়ে যাবে, কে ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। কারণ সমগ্র আধানটা আমি সেন্টারে ধরে নিচ্ছি, একটা বিন্দু আধানের জন্য বি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রের মান বের করলাম। এবার ইন্টারেস্টিং কোনটা, ইন্টারেস্টিং হচ্ছে সি। এবার সি বাদ দিয়ে ধরো এখানে আরো কিছু পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নিলে ডি, এখানে একটা পয়েন্ট নাও তুমি ই, এখানে ধরো একটা পয়েন্ট নিলে এফ, এরকম যে কোনো ইচ্ছা পয়েন্ট নাও, ঠিক আছে? তো আমাদের এই পরিবাহীর ভেতরে তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন, প্রত্যেকটা পয়েন্টে আমাদের ই ইনসাইড কত হবে, ই ইনসাইড হবে হচ্ছে 0। তুমি এর ভেতরে যে কোনো পয়েন্ট নাও, এক্ষেত্রে আমাদের যে তড়িৎ ক্ষেত্রের মান হবে সেটা কত হবে, সেটা হবে হচ্ছে 0। ওকে, এর ভেতরে যে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, সেটা হবে হচ্ছে 0। ওকে, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? এতখানি বুঝলে সবাই? এতখানি বুঝলে কি বুঝলে না বলো, জলদি সে বলো। এতখানি ক্লিয়ার, বোঝা গেল? এবার এই সেম জিনিসটাই আমি যদি বলতাম যে না, এটা কিরকম আছে,
এটা আমাদের কাছে একটা নিরেট গোলক রয়েছে, আমাদের কাছে একটা কি রয়েছে, নিরেট গোলক রয়েছে। তার মানে আমাদের যে আধানটা থাকতো, সেই আধানটা, আমাদের যদি একটা নিরেট গোলক থাকতো, সেই নিরেট গোলকের জন্য কি আধানটা পুরো জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকতো। তাহলে তখন কি হতো দেখো, তখন আমাদের বাইরে অ্যান্ড সারফেসে সেম থাকতো, খালি কোথায় চেঞ্জ হতো হচ্ছে আমাদের ভেতরে। তাহলে বাইরে আর সারফেসেরটা আমি আর করছি না, আমি শুধু ভেতরেরটা বলছি। ধরে নাও এখানে টোটাল কিউ আধান তুমি দিয়েছিলে, কিন্তু এই ক্ষেত্রে আর দূরত্বে তুমি ভেতরে কোনো একটা পয়েন্টে কি করতে চাও, তড়িৎ ক্ষেত্রের মান বের করতে চাও। তাহলে সেই ক্ষেত্রে এই যে এই বিন্দুটা, এটা যদি এ বিন্দু হয়, তাহলে ই এ কত হবে, সেটা হয়ে যাবে কে ইন্টু টোটাল আধান কত, ক্যাপিটাল কিউ, ইন্টু ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর আর এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, বাই ক্যাপিটাল আর এর কিউব। এই ফর্মুলাটা মাথায় রাখবে, এটা নর্মালি অনেকে মাথায় রাখে না। ওকে, যে সবার শুধু আগেরটাই মনে থাকে, এটা মাথায় রাখে না। ই ইনসাইড জিরো, কারণ কিউ ইনক্লোজড ইজ জিরো। ইয়েস রিজু, একদম ঠিক। রিজু গসের উপপাদ্যের সাহায্যে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছে। ভেরি গুড রিজু। যে আমাদের এই ভেতরে ভেতরে তো কোনো আধানই নেই, আধানটা বাইরে, তার মানে ফ্লাক্স জিরো। তাহলে ফ্লাক্স জিরো কখন, যখন ই জিরো। চলো, এটা আশা করছি সবাই বুঝতে পারলে। এটা কখন, যখন কিনা আমাদের আধান সমস্ত জায়গায় আছে। ওকে, আধানটা পুরো জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে আছে। ওকে, আমাদের এই ক্ষেত্রে একটা নিরেট পরিবাহী রয়েছে। ওকে, তাহলে এবার এই ক্ষেত্রে তুমি পুরো আধানটাকে তো কনসিডার করতে পারবে না, কারণ পুরো আধান তো পুরো গোলকে রয়েছে। এইটুকু জায়গায় কতটুকু আধান থাকবে, এইটুকু অংশের আধানটা থাকবে। তো ওই জন্য আমাকে এই ডিস্টেন্সটাকে বারবার কনসিডার করতে হবে। ওকে, এই ডিস্টেন্সটাকে আমাকে বারবার কনসিডার করতে হবে। চলো, আশা করছি এটা সবাই বুঝতে পারলে। এটা যদি সবাই বুঝে যাও, লাস্ট আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের যদি এরকম একটা শীট থাকে, সেই শীটটার মধ্যে ধরো আমাদের চার্জ রয়েছে, এন্ড এর আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে এর কাছাকাছি কোনো একটা পয়েন্টে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করো, সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। এর কাছাকাছি কোনো পয়েন্টে যদি তুমি তড়িৎ ক্ষেত্রের মান বের করো, সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। এই যে তনুশ্রী, আগেরটা কি বললাম দেখো, ধরে নাও তোমার কাছে কি রয়েছে, একটা নিরেট গোলক রয়েছে। তাহলে এর তো আধানটা শুধুমাত্র সারফেসে নেই, পুরো জায়গায় ডিস্ট্রিবিউট রয়েছে। তাহলে এবার যদি তুমি ভিতরের কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে চাও, বের করতে পারবে, কারণ এখানে তো আধান রয়েছে। সেই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বের করতে পারবে। কিন্তু দেখো, এই কতখানি আধান রয়েছে সেটা তো এই আর ডিস্টেন্সটার উপর নির্ভর করবে, কারণ তুমি যত বেশি ব্যাসার্ধ ধরবে তত বেশি আধান থাকবে। তো এই জন্য এখন তাহলে ভেতরের কোনো একটা বিন্দু যার দূরত্ব হচ্ছে আর, সেখানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, কেটা তো কে 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ স্মল আর বাই ক্যাপিটাল আর এর কিউব। ওকে, চলো, আশা করছি বুঝে গেছো। এবার চলো আমরা তাহলে কোয়েশ্চেন গুলো সলভ করি। ওকে, এবার আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। ওকে, হ্যাঁ রিজু, গোলকের ভেতরেরটা আমি আরেকবার বললাম, বুঝতে পারলে? গোলকের ভেতরেরটা আমি আরেকবার বললাম, বুঝতে পারলে? চল, এবার তাহলে আমরা আরো কিছু কোয়েশ্চেন সলভ করি। হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা বলো, এবার এটার উত্তর বলো। এটার উত্তর বলো সবাই। কি বলেছে, বলেছে এপসাইলন নট তড়িৎ বিদ্যুৎ নিরপেক্ষ বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে আধান কিউ নট আছে। তাহলে আমাদের একটা ঘনক আছে, মানে কি, এই আমাদের একটা কিউব আছে, তাই তো? এই কিউবটার সেন্টারে কতখানি আধান আছে বললো, এই কিউবটার সেন্টারে আধান আছে হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউব। এই ক্ষেত্রে বায়ু মাধ্যমের আমাদের তড়িৎ ভেদ্যতা দিয়েছে এপসাইলন নট। তাহলে এই ঘনকের একটা তল দিয়ে কতখানি ফ্লাক্স যাবে সেটা বের করতে বলেছে। দেখ, আমরা যদি এখানে সিম্পল গসের থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে আমাদের টোটাল ফ্লাক্স কত যাবে, গসের থিওরেম অনুযায়ী কিউ বাই এপসাইলন নট। এটা যাবে হচ্ছে আমাদের টোটাল ফ্লাক্স, কিউ বাই এপসাইলন নট।
কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে দেখি একটা ঘনকের কটা তল থাকে, একটা ঘনকের টোটাল 6টা তল, তাহলে এক একটা তলের মধ্য দিয়ে ফ্লাক্স কত যাবে? তাহলে আমি যদি এক একটা তলের জন্য বের করি সেটা হয়ে যাবে কিউ বাই 6 এপসাইলন নট। কারণ টোটাল 6টা তল দিয়ে ফ্লাক্স যাচ্ছে কিউ বাই এপসাইলন নট, তাহলে এক একটা তল দিয়ে কত হবে? কিউ বাই 6 এপসাইলন নট। তাহলে আমাদের অপশন সি সেটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, কিউ বাই 6 এপসাইলন নট। ওকে, কিউ বাই 6 এপসাইলন নট। ওকে, ক্লিয়ার? কিউ বাই 6 এপসাইলন নট, দ্যাট ইজ অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড এই কোয়েশ্চেনটা একবার ডাব্লিউবিজেই পরীক্ষাতেও জিজ্ঞেস করেছিল। ওকে, এটা করে নিয়েছি আমরা, এটা করে নিয়েছি, এটা করো। বলেছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থান রেখায় আধানের পরের বল যদি আচ্ছা, এটা কোয়েশ্চেনটা টাইপিং এ একটু গন্ডগোল হয়েছে। এটা মেইনলি কি বলতে চাচ্ছে যে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু আছে, হ্যাঁ, এই একটা তড়িৎ দ্বিমেরু, সেই দ্বিমেরুর কোনো একটা অক্ষ বরাবর কোনো একটা বিন্দু আছে, সেখানে কত বল কাজ করছে? এফ বল কাজ করছে। এবার আমি যদি কি করি, আমাদের যে এই দূরত্বটা, ঠিক আছে, আমি যদি দূরত্বটাকে দ্বিগুণ করি, আগে ধরো কত দূরত্বে ছিল, এখান থেকে ধরো আর দূরত্বে ছিল এই ডিস্টেন্সটা, এবার আমি কি করছি, 2r দূরত্বে আর একটা পয়েন্ট নিচ্ছি, এটা কি, এটা 2r দূরত্বে, তাহলে এখানে কতখানি বল কাজ করবে সেটা জানতে চেয়েছে, বুঝলে? 6 কেন হলো? কারণ রাজদীপ 6টা তল না, আমাদের একটা ঘনকের কটা তল থাকে? 6টা তল থাকে। তাহলে ভাবো এক একটা তল দিয়ে মোট মানে টোটাল 6টা তল দিয়ে যাচ্ছে কিউ বাই এপসাইলন নট, তাহলে এক একটা তল দিয়ে কত হবে? চলো এটার উত্তর বলো। কোয়েশ্চেনটা টাইপিং এ একটু গন্ডগোল আছে, আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, তার থেকে ধরো আর দূরত্ব যখন রয়েছে তখন একটা জায়গায় এফ ফোর্স কাজ করছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে মানে আর এর দূরত্বে যদি একটা আধান রাখি কিউ, তার উপরে এফ ফোর্স কাজ করছে, তো সেই ক্ষেত্রে কিউ রাখো বা কিউ ওয়ান রাখো, যা ইচ্ছা রাখো, এই কিউ ওয়ানটাকে যদি আমি 2r দূরত্বে মানে ডবল দূরত্বে রাখি, তাহলে কত ফোর্স কাজ করবে? দেখো আমরা একটু আগে শিখলাম, কি শিখলাম, যে আমাদের যে ই সেটা কত আসছিল মনে করো, এটা আসছিল হচ্ছে কে 2p বাই আর কিউব। তাহলে এবার ফোর্স কত হবে? ফোর্স আমরা জানি হয় হচ্ছে কিউই। ফোর্স কত হয়? ফোর্স হয় হচ্ছে কিউই। আমাদের এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান এটা, আধানটা কত? কিউ ওয়ান, তাহলে ফোর্স কাজ করবে কিউ ওয়ান ইন্টু ই। এবার তার মানে আমাদের যেইভাবে যেভাবে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে, ফোর্সটাও সেইভাবে চেঞ্জ হবে। এবার ইলেকট্রিক ফিল্ড আমরা দেখতে পাচ্ছি আর এর কিউবের সাথে পরিবর্তিত হচ্ছে, তার মানে আমাদের ফোর্সটা সেটাও আর এর কিউবের সাথেই পরিবর্তিত হবে। তাহলে ভাবো আমরা লিখে দিলাম এটাকে এইভাবে, যে এফ ভ্যারিসাস 1/r কিউব। এবার এফ ভ্যারিসাস যদি 1/r কিউব হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? F1/F2। মনে করো একটু আগে শিখেছিলাম ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে ওপরে চলে যাবে R2, নিচে চলে আসবে R1 তার কিউব। এবার R2টা কি, সেটা হচ্ছে 2r এবং R1 হচ্ছে শুধু r। তাহলে এক্ষেত্রে F1 এর মান ছিল হচ্ছে f, আর F2 আমাদের বের করতে হবে। এক্ষেত্রে এটা 2r, নিচে হচ্ছে r, তার মানে 2/1 এর কিউব। তার মানে আমাদের F2 কত চলে আসবে? সেটা চলে আসবে f/8। F2 কত চলে আসবে? সেটা চলে আসবে f/8। ওকে, এই তো অর্ণব, রিজু, আরাত্রিকা সবাই ঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। তাহলে আশা করছি এটা সবার কাছে ক্লিয়ার। এটা ক্লিয়ার? বলো বলো গাইস। এই যে এই সমানুপাতিক জিনিসটা কিন্তু শিখতে হবে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে অনুপাত দিয়ে আমরা কিভাবে করছি, এই জিনিসটা যদি তোমরা ভালো করে শিখে যাও, তাহলে তোমাদের এখন এমসিকিউ পরীক্ষায় তো হেল্প পাবে, সাথে কম্পিটিটিভ এক্সামেও প্রচুর হেল্প পাবে। এই সমানুপাত দিয়ে লিখতে পারাটা মানে অনুপাত দিয়ে লিখতে পারাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে অনেক তাড়াতাড়ি আমাদের কাজ হয়, বুঝতে পারলে? ওকে, চলো আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট যাচ্ছি, হ্যাঁ, এটা বলো যে ডাইপোলের ওপর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে টর্ক হয়, এটা তো ফর্মুলা জানতে চেয়েছে।
এটাতে আমি টাইম ওয়েস্ট করছি না, এটা আমি তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি যে मैंने क्या कर दिया, काले में काले से लिख दिया। এটার উপর আমাদের টর্ক কত হয়, টর্ক হয় হচ্ছে আমাদের পি ক্রস ই, তাই তো? আমাদের এখানে টর্ক কত হয়, টর্ক হয় হচ্ছে পি ক্রস ই। এই যে তনুশ্রী বুঝতে পারোনি, দেখো তনুশ্রী কি বলছি, যে আমাদের যদি কোনো সময় তুমি দেখছো এফ ভেরিসাস, এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ এটা ফর্মুলা হয় না, আমি এক্সাম্পল নিচ্ছি। ধরো তুমি দেখলে এফ ভেরিসাস আর, তার মানে কি এটা সমানুপাতিক একটা সম্পর্ক। যখন সমানুপাতিক সম্পর্ক হবে তখন কি হবে, তখন যদি তুমি F1/F2 লেখো, F1 কার সাথে সম্পর্কিত হবে, R1 এর সাথে, F2 R2 এর সাথে সম্পর্কিত হবে, এইভাবে আমরা লিখবো। যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে এই পাশে স্কোয়ার দিতাম, যদি কিউব থাকতো কিউব দিতাম। কিন্তু যদি আমাদের ফর্মুলা হয় F ভেরিসাস 1/R², মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা F1/F2 সেটা কত লিখবো, R2/R1 তার হোল স্কোয়ার। ওকে, R2/R1 তার হোল স্কোয়ার, কারণ এক্ষেত্রে F কার সাথে সম্পর্কিত, F1 সম্পর্কিত R1 এর সাথে, F2 R2 এর সাথে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? চলো, বুঝলে তনুশ্রী? তনুশ্রী বুঝলে? আচ্ছা গাইস, এখানে একটা কথা বলছি, তোমরা যারা যারা রিস্টার্ট ব্যাচে ক্লাস করা স্টার্ট করেছো, অনেক সময় কি হয় যে তোমাদের বন্ধু বান্ধবীরা না অনেক পরে জানতে পারে যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। যেরকম তোমরা অনেকে রুটিনটা মিস করেছো, শুরুর দিকে দেখছিলাম, তো অনেকে ক্লাস যে স্টার্ট হয়ে গেছে সেটা সম্পর্কে অনেক পরে জানতে পারে। তো তখন গিয়ে কি হয় যে তারা মাঝ পথে এসে যায়, তো সেই ক্ষেত্রে তারা ভালো করতে চেয়েও সময় খুব কম বাঁচার জন্য করে উঠতে পারে না। তো সেই জন্য তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পারো যে ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা অলরেডি দুটো ক্লাস করে নিলে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে কি ক্লাস হচ্ছে না হচ্ছে। যদি তোমাদের মনে হচ্ছে যে ক্লাসগুলো হেল্পফুল, তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের বলতে পারো। তাহলে কি হবে যে তারা সময় মতো জিনিসটা পাবে, এমন না যে পরীক্ষার 2 দিন আগে এসে পাচ্ছে। ওকে, এটা করো, এটা এটা তো আই গেস সবাই বলতে পারবে। এটার উত্তর বলো, যে আমাদের একটি স্ফেরিক্যাল শেলের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কেমন হয়। একটা স্ফেরিক্যাল শেল, শেল মানে কি, ফাঁপা, একটা স্ফেরিক্যাল শেলের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কেমন হয়। একটা স্ফেরিক্যাল শেলের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কেমন হয়। হুম, একদম ঠিক তনুশ্রী, স্নেহা একদম ঠিক। যে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে হচ্ছে 0। এক্ষুনি আমরা শিখলাম, তাই তো? এটা আমরা করে নিয়েছি। চলো, আচ্ছা বাকি আর কয়েকটা কোয়েশ্চেন আছে, সেগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ। এখন থেকে বাকি আর যে কোয়েশ্চেন গুলো থাকছে সেগুলো তোমরা পরে পিডিএফ এ পেয়ে যাবে, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই একটা কোয়েশ্চেন, এটা হোমওয়ার্ক থাকছে, সবাই করবে কিন্তু, হ্যাঁ। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক, এটা আমি বলে দিই, এটা আমি বলে দিই। বলেছে একটি দ্বিমেরুকে যদি এমন ভাবে ঘোরানো হয় যাতে ডাইপোল মোমেন্ট ভেক্টর, মানে আমাদের এই যে পি ভেক্টর, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, মানে হচ্ছে আমাদের ই ভেক্টর, তারা কি, তারা একই রেখায় থাকে, মানে তারা একই দিকে আছে, তখন টর্ক কত হবে, তখন টর্ক কত হবে সেটা বের করতে বলেছে। কি বলেছে, একটি দ্বিমেরুকে যদি এমন ভাবে ঘোরানো হয় যাতে তার ডাইপোল মোমেন্ট ভেক্টর এন্ড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর একই রেখায় থাকে, তাহলে টর্ক কত হবে। তাহলে দেখো, টর্ক টাউ সেটা সমান সমান পি ক্রস ই। ওকে, এক সেকেন্ড, হ্যাঁ গাইজ একটু দাঁড়াও তো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেখো পি ক্রস ই, তো এই ক্ষেত্রে দুটো যদি একই রেখায় থাকে তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি।
তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টাও আসবে, টাও কত হয়? টাও হয় হচ্ছে পিই সাইন থিটা। এবার থিটা যেহেতু জিরো, সাইন থিটা তার মানে জিরো, তার মানে টর্ক কত হবে? টর্ক হয়ে যাবে হচ্ছে জিরো। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে জিরো। ওকে। আর তাহলে তোমরা বলো তো ম্যাক্সিমাম কখন হবে, সর্বাধিক কখন হয়? সর্বাধিক হয় যদি থিটা সমান সমান কত হয়? 90 ডিগ্রি। সর্বাধিক কখন হয়? যদি থিটা সমান সমান 90 ডিগ্রি হয়। সেটাই কত হয়? সেটাই হয় হচ্ছে পিই, সেটাই হয় হচ্ছে আমাদের এই অপশন সি, তাই না? নেক্সট নেক্সট এটা হোমওয়ার্ক থাকছে। এটা কি বলেছে? একটি গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান কেমন হয় যদি চার্জ ভলিউমে সমানভাবে বিতরণ করা থাকে? আমাদের চার্জ কিরকম হয়? দেখো এটা আমরা কোন কোয়েশ্চেনটা বলতো, যেটা আমরা পড়লাম হচ্ছে লাস্টে, যদি আমাদের ভেতরে আয়তনের ভেতরেও থাকে, মানে এমন না যে ফাঁপা নিরেট গোলক, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি পেয়েছিলাম? ই ভ্যারিসাস আর ছিল না? মনে করো এখানে ছিল হচ্ছে আমাদের কে ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ স্মল আর বাই আর কিউব ছিল। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? ই ভ্যারিসাস স্মল আর। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্যার হোমওয়ার্কের কোয়েশ্চেন আটকালে করে দেবেন তো? অর্পিতা দেখো, হোমওয়ার্কের কোয়েশ্চেন আটকালে সবার প্রথমে যেটা করবে, ব্যাস এইটুকু কোয়েশ্চেনই ছিল, আমি তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, হোমওয়ার্ক যখন আটকাবে খুব ভালো করে বোঝো, এখন আমাদের সময় কম, তো আমাদের সময়টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। হোমওয়ার্ক আটকালে সবার প্রথমে তোমাদের ক্লাস 12 এর টেলিগ্রাম গ্রুপ আছে, সবাই তোমরা লেটস ইমপ্রুভের ক্লাস 12 এর টেলিগ্রাম গ্রুপে আছো, তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে পাঠাবে। টেলিগ্রাম গ্রুপে 500 জনেরও বেশি আছে। ভাবো একটা কোয়েশ্চেন তুমি যদি একা না পারো, বাকি 499 জনের মধ্যে অ্যাটলিস্ট 10-12 জন তো পারবে। তাহলে তারা কি করবে? আরেকজনকে হেল্প করবে। এইভাবে করে করে যদি তোমরা দেখছো যে না সবাই চেষ্টা করে নিয়েছি তাও কোনো কোয়েশ্চেন আটকে যাচ্ছে, তখন তোমরা সেই সাবজেক্টের স্যারকে বা ম্যামকে একবার ট্যাগ করবে টেলিগ্রামের মধ্যে, তাহলে সেই স্যার ম্যামরা তোমাদেরকে হেল্প করে দেবে। এবার তোমরা দেখছো যে না সেখানে স্যার ম্যামরা বলাতেও হচ্ছে না, তখন তোমরা কি করবে? নেক্সট ক্লাসে ক্লাসের লাস্টে জিজ্ঞেস করবে। ওকে, কারণ ক্লাসের শুরুতে যদি জানতে চাও তাহলে কি হবে? সেই ক্লাসটায় ব্রেক হবে, সেই ক্লাসটায় বারবার ইন্টারাপশন হবে। তো এইভাবে করে তোমরা করার চেষ্টা করবে। ম্যাক্সিমাম ডাউট তোমাদের দেখবে এখানেই হয়ে যাবে, কারণ আমি তোমাদের পুরোটা পড়িয়ে দিলাম, এখানে একটা দুটো কোয়েশ্চেন যদি আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, সেখানে একটা কোয়েশ্চেন তুমি যদি না পারছো, বাকি 500 জনের মধ্যে কেউ না কেউ তো পারবেই, তাই না? ওকে, চলো, আশা করছি তাহলে আজকের প্রথম ক্লাসটা তোমাদের ভালো লাগলো। তো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে এইভাবেই তোমরা ক্লাস করতে থাকো, ঠিক আছে? সবাই দেখো আজকে শুরুর দিনে যেইভাবে সবাই ক্লাস করছো, লাস্ট দিন অবধি সবাই সেইভাবে ক্লাস করো, দেখবে তোমরা সেমিস্টার 3-তে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে। অ্যান্ড সেমিস্টার 3-তে ভালো রেজাল্ট করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে বলো তো, তোমাদের সেমিস্টার 4-এর জন্য খুব বেশি মাথায় চাপ থাকবে না। হ্যাঁ, ওখানে গিয়েও আমরা ভালো করব, কিন্তু কোনো কারণে যদি এটা খারাপ হয়ে যায় না, তোমাদের মাথায় প্রচুর চাপ থাকবে, তখন ভাবো আরো কম্পিটিটিভের প্রিপারেশন আছে, আরো অনেক কিছু আছে। তো তাই চেষ্টা করো সেম 3টাকে খুব ভালোভাবে ক্লিয়ার করে নেওয়ার। ওকে, চলো, আশা করবো আজকে আমি যা পড়িয়েছি সেটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। তোমরা এইভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো। যারা লেটে জয়েন করলে বা যাদের কোথাও একটু মনে হচ্ছে আরেকবার দেখার প্রয়োজন আছে, তারা যখন রেকর্ডেড চলে আসবে দেখে নিও। অ্যান্ড নেক্সট তোমাদের আবার 8টা থেকে ক্লাস রয়েছে, তাহলে সবাই একটু ব্রেক নিয়ে আবার 8টার সময় ক্লাসে চলে এসো। বাই বাই।